আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের অনেককে দেখতে পাচ্ছি যাদেরকে আমি প্রিভিয়াসলি চিনি। তো থ্যাংক ইউ, আপনারা সবাই জয়েন করছেন। তো আজকে মেইনলি আমাদের ওয়েবিনারের মেইন যে গোল, সেই গোলটা হচ্ছে মূলত বিকাম এ বিগ ডেটা ইঞ্জিনিয়ার। তো একজন ডেটা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যে ধরনের গাইডলাইন প্রয়োজন, বা অ্যাকচুয়ালি একজন ডেটা ইঞ্জিনিয়ার কি কাজ করে, বা অ্যাকচুয়ালি একজন বিগিনার কিভাবে একজন ডেটা ইঞ্জিনিয়ার হতে পারে। তো এটাই মূলত আমাদের আজকের ফোকাস। তো দ্যাটস ওয়াই আমরা আহ, একজন খুবই সিনিয়র এবং এই ফিল্ডের অনেক এক্সপিরিয়েন্সড, মোর দ্যান 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স, আমাদের গেস্ট, ওনাকে আমরা ইনভাইট করছি, আলফাজ ভাই। তো আমরা ওনার কাছ থেকে আজকে অনেক কিছু জানবো, অনেক নতুন কিছু শুনবো। তো আমি আমাদের যে ওয়েবিনার, এটাকে দুই ভাগে ভাগ করতে চাচ্ছি। শুরুতে আমাদের যেটা প্ল্যান ছিল সেটা হচ্ছে যে আমরা ডেটা ইঞ্জিনিয়ারিং রিলেটেড কিছু বেসিক কথাবার্তা আমরা শুনবো আলফাজ ভাইয়ের কাছে। এখন ওয়েলকাম করব আমাদের আজকের গেস্ট আলফাজ ভাইকে। উনি মূলত একজন খুবই সিনিয়র একজন মানুষ, মোর দ্যান 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স। বর্তমানে উনি কাজ করতেছেন আহ, বাংলা লিঙ্কে। বাংলা লিঙ্কে ওনার রোল হচ্ছে এন্টারপ্রাইজ ডাটা ইঞ্জিনিয়ারিং লিড ইঞ্জিনিয়ার, এবং প্রিভিয়াসলি উনি আরো কয়েকটা কোম্পানিতে কাজ করছেন অ্যাজ এ লিড ইঞ্জিনিয়ার। বিকাশে কাজ করছেন, রবিতে কাজ করছেন, এটা ছাড়াও সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে উনি কাজ করছেন। তো ভাই, আপনাকে ওয়েলকাম আলফাজ ভাইয়া। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি জয়েন Thank করছেন। you, Shakil bhai. Thanks everyone for joining the session. So, ওয়েবিনারটা শুরু করার আগে আমি জাস্ট শাকিল ভাই বলেছেন, বাট আমি জাস্ট আমার সম্পর্কে যদি সংক্ষেপে কিছু বলি। আমি কুয়েট থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েশন শেষ করে প্রথম একটা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে জয়েন করি, এমএনএইচ ইনফরমেটিক্স বিডি লিমিটেড। এটা এখন আইকিউ ভিয়া নামে আছে। দেন ওখান থেকে হচ্ছে আমি রবিতে অ্যাজ এ ডাটা ওয়ারেস ডেভেলপার হিসেবে জয়েন করি। ফার্দার ওখান থেকে আবার ইম্পালস বিডি লিমিটেড, ওখানে অ্যাজ এ সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। ইম্পালস থেকে দেন আমি আবার সুইচ করে বিকাশে আসি অ্যাজ এ ডাটা ওয়ারেস ডেভেলপার হিসেবে। বিকাশের পর কারেন্টলি এখন আমি আছি বাংলা লিঙ্কে অ্যাজ এ লিড ইঞ্জিনিয়ার। তো আমি আসলে ডাটা ওয়্যার হাউস এবং ডাটা ইঞ্জিনিয়ারিং দুইটা সাইডে আসলে এই মোমেন্টে টেক কেয়ার করছি। তো এটা যদি বলি আমার সংক্ষেপে আমার সম্পর্কে এতটুকুই। তো লেটস স্টার্ট উইথ দ্য মেন এজেন্ডা। সো আমরা এখানে যারা আছি মোটামুটি সবাই এই টার্মিনোলজি যে ডেটা, এটার সাথে অলমোস্ট সবাই পরিচিত। আসলে ডেটা কি, বাংলায় যদি বলি ডেটা আসলে কিছু না, এটা একটা আসলে তথ্য উপাত্ত যদি বাংলায় এটাকে বলি। তো আমাদের আশেপাশে আসলে আমরা বিভিন্ন জিনিস দেখছি, যেমন let's say বিভিন্ন নাম্বার দেখি, বিভিন্ন আমরা ওয়ার্ডস দেখি, আমরা ইভেন যেগুলো ভিডিও দেখি, আমরা যেগুলো পিকচার্স দেখি, ইভেন আমরা যেসব অডিও সং শুনি বা ভিডিও সং শুনি, ইভেন এগুলো আসলে ডেটা। তো আমরা আসলে আমাদের চতুর্দিকে ভ্যারাইটিস অফ ডেটা নিয়ে আসলে আমরা মানে আহ, পরিবেষ্টিত, সহজ কথা যদি বলি। তো মানে আপনার কাছে একটু অবাক লাগতে পারে যে আসলে একটা ইমেজ বা একটা ভিডিও কিভাবে ডাটা হতে পারে। তো এই জন্য আসলে ডাটাকে তিনটা সেগ্রিগেশন বা তিনটা ক্যাটাগরাইজেশন করা হয়েছে। একটা হচ্ছে স্ট্রাকচার ডাটা, একটা আনস্ট্রাকচার ডাটা, একটা হচ্ছে সেমি স্ট্রাকচার ডাটা। স্ট্রাকচার ডাটা হচ্ছে বেসিক্যালি, আপনারা তো মোটামুটি সবাই এক্সেল এর সাথে পরিচিত। তো এক্সেল স্প্রেডশিটে আপনারা যখন ডাটা দেখেন যে ডাটাটা একটা ওয়েল অর্গানাইজড ওয়েতে থাকে, রো, কলাম, এইভাবে একটা মানে সুন্দরভাবে একটা প্রেজেন্টেশন টা খুবই সুন্দর থাকে। এই ধরনের ডাটাকে আসলে স্ট্রাকচার ডাটা বলা হয়। দেন যদি আনস্ট্রাকচার ডাটার কথা বলি, যেটা আমি একটু আগে বলছিলাম যে এই যে ভিডিওস বা আমরা বিভিন্ন ইমেল করি এবং বিভিন্ন ফেসবুক বা লিঙ্কডইনে আমরা যেগুলো পোস্ট করি বা পোস্ট দেখি, এই ধরনের ডাটাগুলো আসলে ওয়েল অর্গানাইজড না, ঠিক আছে? তো এই ধরনের ডাটাগুলোকে একটা আনস্ট্রাকচার ডাটা বলা হয়। দেন আসে হচ্ছে সেমি স্ট্রাকচার ডাটা। এটা বেসিক্যালি পার্শিয়ালি অর্গানাইজড, আবার কিছুটা আনঅর্গানাইজড, মানে দুটা মাঝামাঝি। তো এটাকে আসলে সেমি অর্গানাইজড ডাটা বলা হয়। যেমন জেসন বা এক্সএমএল, এগুলোকে আসলে সেমি স্ট্রাকচার ডাটা বলা হয়। জেসন স্ট্যান্ড ফর হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন, আর এক্সএমএল হচ্ছে এক্সটেন্ডেবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এগুলো আপনারা যদি একটা গুগলে সার্চ করেন জেসন এক্সএমএল, আপনারা এক্সাম্পল দেখতে পাবেন যে জেসন বা এক্সএমএল টা আসলে দেখতে কিরকম হয়। তো নেক্সট স্লাইডে আমরা যদি যাই,
আমাদের এই যে আমি যেটা প্রথমে বললাম যে আমাদের চারিদিকে যে অসংখ্য হিউজ অ্যামাউন্ট অফ ডাটা আছে, তো এই ডাটাগুলো আসলে সোর্স কি? তো সোর্স হচ্ছে আসলে দুইটা। একটা হচ্ছে হিউম্যান জেনারেটেড, মানে আমরা অ্যাজ এ হিউম্যান আমরা জেনারেট করছি ডাটা। সেখানে হতে পারে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্ট করছি, আমরা বিভিন্ন ফোন দিয়ে মেসেজিং করছি, আমরা বিভিন্ন ফটো শেয়ার করছি ইনস্টাগ্রাম বা ফেসবুক। এগুলো হচ্ছে আসলে হিউম্যান জেনারেটেড ডাটা। হোয়ারাজ মেশিন থেকে যেসব ডাটা জেনারেট হচ্ছে, যেমন মেশিন থেকে আমাদের সেন্সর ডাটা জেনারেট হয়, বিভিন্ন সার্ভার থেকে সার্ভারের লগস জেনারেট হয়, তারপরে ট্রানজাকশনস জেনারেট হয়। লেটস সে আপনি বিকাশ বা নগদ বা যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে যদি আপনি কোনো ট্রানজাকশন করেন, সেখান থেকেও ডাটা জেনারেট হচ্ছে। তো দিজ আর কল্ড হচ্ছে মেশিন জেনারেটেড ডাটা। তো এই দুই টাইপের ডাটা সোর্স আছে, হিউম্যান জেনারেটেড অ্যান্ড মেশিন জেনারেটেড ডাটা। এবার হচ্ছে আমাদের যেই যে ওয়েবিনার যেইটা নিয়ে শুরু হয়েছে আসলে বিগ ডাটা ইঞ্জিনিয়ারিং, সেই বিগ ডাটা। তো একটা ডেটা, আমরা তো ডেটা দেখছি বিভিন্ন, ডেটাকে কেন বিগ বলা হচ্ছে? এটা তো নর্মাল ডাটা বললে হতো, কেন এটা বিগ বলা হচ্ছে? বেসিক্যালি এটা বিগ বলার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে এই ডাটাটা লার্জ ভলিউম এবং এটার কমপ্লেক্সিটিটা অনেক ডিফিকাল্ট, একটু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। এই হিসাবে এটাকে বিগ ডাটা বলা হচ্ছে। এবং এর সাথেও আরো পাঁচটা নেচার আছে। এই ডাটাটার যে পাঁচটা নেচারের কারণে আসলে একটা ডাটাকে বিগ ডাটা বলা হয়। তো প্রথমে আসতেছে ভলিউম। ভলিউম হচ্ছে যে আসলে এই যে আগের স্লাইডে আমি যে বললাম যে আপনার ডাটা দুইভাবে জেনারেট হয়, হিউম্যান জেনারেটেড বা মেশিন জেনারেটেড। তো এইভাবে প্রত্যেকটা সেকেন্ডে পেটাবাইটস অফ ডাটা ডাটা জেনারেট হচ্ছে। আমি একটা গতকালের আর্টিকেল দেখছিলাম যেখানে কারেন্টলি 300 মিলিয়ন টেরাবাইট ডাটা পার ডেতে জেনারেট হয়। তো ক্যান ইমাজিন যে এই ডাটার ভলিউমটা কি পরিমাণ? তো এখন মানে আমরা এখন থেকে মানে 10 or 15 ইয়ার্স এগো আমাদের কাছে স্মার্টফোন বা আদার বিভিন্ন আইওটি ডিভাইস বা বিভিন্ন রকম ডিভাইস গুলো ছিল না। তো তখনকার সময় থেকে কারেন্ট সিচুয়েশন যদি আপনারা কম্পেয়ার করেন, দেখবেন এখন কিন্তু ভ্যারাইটিস রকম ডাটা জেনারেট হচ্ছে এবং এটার ভলিউম কিন্তু হিউজ। তারপরে হচ্ছে আমাদের আসতে আসতে ভেলোসিটি। ভেলোসিটি হচ্ছে আসলে ডাটার যে জেনারেট হচ্ছে এটা আসলে কতটা স্পিডে জেনারেট হচ্ছে, এবং তার জেনারেট হওয়ার পর এটা আসলে প্রসেস হচ্ছে, এটাকে আসলে ভেলোসিটি বলা হয়। দেন হচ্ছে ভ্যারাইটি, যেটা আগের স্লাইডে বলে আসলাম যে আমরা আসলে থ্রি টাইপস অফ ডাটা নিয়ে আসলে কাজ করি, যেটা হচ্ছে স্ট্রাকচার্ড, সেমি স্ট্রাকচার্ড, আনস্ট্রাকচার্ড, থ্রি টাইপস অফ ডাটা। সো এটা আসলে ভ্যারাইটি অফ ডাটা, যে এই ডাটা যে বিভিন্ন সোর্স থেকে জেনারেট হয়, এটা কি কি টাইপের হতে পারে। ফোর্থ হচ্ছে ভেরাসিটি। ভেরাসিটি হচ্ছে আপনার বিভিন্ন সোর্স থেকে যে ডাটা জেনারেট হচ্ছে এটা আসলে কতখানি অ্যাকুরেট, দ্য অ্যাকুরেসি অফ দ্য ডাটা যেটা সেটা কতটা মেনটেন করা হচ্ছে, এটা আসলে ভেরাসিটি এই অ্যাট্রিবিউট বা ক্যারেক্টারিস্টিক্স অফ বিগ ডাটা দিয়ে আসলে বোঝানো হয়। দেন মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে ভ্যালু। দেখেন, ডেটা কিন্তু আমাদের চারপাশে প্রচুর ডেটা কিন্তু আছে, বাট আসলে আমরা ডেটাটাকে, এই ডেটা থেকে আমরা কতটা ইনসাইটস, মানে এই ডাটার মধ্যে থেকে আমরা কিভাবে আহ, এর একটা মিনিংফুল জিনিস বের করে নিয়ে আসতে পারবো, এবং সেই জিনিসটা দিয়ে ফার্দার অ্যানালাইসিস করে আমরা আমরা আই মিনস কোনো কোম্পানি একটা কোনো ডিসিশন মেক করে ফার্দার কোনো অ্যাডভার্টাইজমেন্ট বা কোনো ড্রাইভ দিতে গেলে। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার হচ্ছে ভ্যালু, মানে একটা ডেটা থেকে কিভাবে ইনসাইটস বের করা যায় বাই অ্যানালাইজিং বিগ ডাটা। তো এই পাঁচটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে একটা মানে একটা যে কোনো ডাটাকে আসলে বিগ ডাটা বলার জন্য এই পাঁচটা ক্যারেক্টারিস্টিক্স থাকা লাগে। ওকে, নেক্সট হচ্ছে আসলে আমাদের কারেন্ট এই সিনারিওতে, কারণ সিচুয়েশনে বিটাটা কেন জরুরি। আমি আগের স্লাইডে বলতেছিলাম যে আসলে কারেন্ট এখন বিজনেসটা হয়ে গেছে কি ডাটা ড্রিভেন বিজনেস। আপনার চারিদিকে চতুর্পাশে বহুত ডাটা আছে, আপনি আসলে ডাটাকে কিভাবে এটাকে ইউজ করবেন, কিভাবে ডাটাটাকে ইউটিলাইজ করবেন, কিভাবে ডাটা থেকে ইনসাইটস বের করবেন, এবং ওই ইনসাইটস উপর বেস করে আপনি বিভিন্ন ডিসিশন দিবেন, এবং সেই ডিসিশন উপর বেস করে কোম্পানি প্রফিট করবে। সো পুরা জিনিসটা আসলে একটা ডেটা ড্রিভেন একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে আসলে কারেন্টলি। তো সেই হিসাবে চিন্তা করলে আসলে বিগ ডাটা খুবই ভাইটাল একটা রোল প্লে করে
অ্যাপার্ট ফ্রম দিস এটা বিভিন্ন ইনোভেটিভ বিভিন্ন লেটস হেলথ কেয়ার, ফাইন্যান্স বা রিটেল বিভিন্ন জায়গাতেও এগুলো বিভিন্ন ইনোভেটিভ কিছু করার একটা প্রোভাইড করে বিভিন্ন অপরচুনিটিস। তারপরে আরেকটা জিনিস যেটা আপনারা খুবই মানে এখন শুনতেছেন যে মেশিন লার্নিং, ঠিক আছে? তো মেশিন লার্নিংটা আসলে কি? মেশিন লার্নিংটা হচ্ছে আপনার এই যে যে র ডাটাকে তো আপনার বা এই বিগ ডাটা আমি যদি বলি, বিগ ডাটাকে তো ফার্দার প্রসেস করার পর যখন একটা ভালো একটা শেপে আসতেছে, একটা স্ট্রাকচার শেপে আসতেছে, তখন এই ডাটার উপরে আসলে বিভিন্ন ধরনের প্রেডিকশন, বিভিন্ন ধরনের মেশিন লার্নিং অ্যালগোরিদম অ্যাপ্লাই করা হচ্ছে। এবং অ্যালগোরিদম থেকে আসলে কাস্টমারের বিহেভিয়ার কি, কাস্টমার আসলে কি চায়, তার প্রিফারেন্সটা কি, এই জিনিসগুলো আসলে বের করে নিয়ে আসতেছে কিন্তু এই বিগ ডাটা টেকনোলজির হেল্প নিয়ে। তো কাস্টমারের একটা প্রিফারেন্স বা কাস্টমারের একটা সেন্টিমেন্ট অ্যানালাইসিস, এই জিনিসগুলা বের করার জন্য কিন্তু বিগ ডাটা খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। তো আমি মোটামুটি বোঝার চেষ্টা করছি আসলে বিগ ডাটা ইম্পর্টেন্সটা কারেন্ট মার্কেটে আসলে বা কারেন্ট সিনারিওতে কতটা ইম্পর্টেন্ট এই মোমেন্টে। এবার হচ্ছে যেটা আমি প্রথম বলছিলাম যে কেন একটা ডাটাকে বিগ ডাটা বলা হচ্ছে আর নর্মাল একটা ডাটা, এই দুটোর মধ্যে আসলে ডিফারেন্সটা কোন জায়গাতে। প্রথমে আসতে আসতে ভলিউম। আমাদের যে নর্মাল আমরা যেসব ডাটা দেখি, লেটস সে আপনার এক্সেল ফাইলে বা হচ্ছে কোনো স্প্রেডশিটে, এই ডাটা আসলে সাইজটা খুবই ছোট। এবং আমাদের বিভিন্ন মার্কেটে বিভিন্ন টুলস অ্যাভেলেবল আছে, এইসব টুলস ট্র্যাডিশনাল টুলস এগুলো ম্যানেজ করা যায়। হোয়ারাস বিগ ডাটাটা আসলে খুব এক্সট্রিমলি লার্জ ইন সাইজ, এই জন্য আসলে নামটা আসলে বিগ হয়েছে। একটা ডাটা বিগ এই কারণে যে এটা একটা সাইজটা অনেক বড়, এবং এটার সাইজ সামটাইমস পেটাবাইট, এক্সাবাইট, সাম মিলিয়ন অফ টেরাবাইটেও চলে যাচ্ছে। দেন ভেলোসিটি, যেটা আগের স্লাইডে বলছিলাম যে আসলে কি স্পিডে ডাটা জেনারেট হচ্ছে, যেখানে হচ্ছে নর্মাল এটা হচ্ছে স্লোয়ার রেটে ডাটা জেনারেট হয়, এবং আমরা আসলে প্রেডিক্ট করতে পারি যে লেটস আজকে আমার এই ডাটা জেনারেট হতে 1 ঘন্টা সময় লাগে, সো আগামীকালকেও বা পরশু দিনকে হয়তো বা ওই ডাটাটাও 1 ঘন্টাই লাগবে জেনারেট হইতে। হয় আসলে বিগ ডাটাটা এত র্যাপিডলি এত ফাস্ট জেনারেট হয় যে আসলে মানে এটার ইন্টেন্সিটিটা খুবই হাই স্পিডে জেনারেট হয়, এবং রিয়েল টাইম এটার প্রসেসিং দরকার হয়। কারণ আপনার ডাটাটাকে আপনি যদি রেখে দেন, দেখা যাবে এটা জমতে জমতে অনেক সাইজ, অনেক ভলিউম বেড়ে যাবে, সেক্ষেত্রে প্রসেসিং করাটা অনেক ডিফিকাল্ট হয়। তো অনেক সময় এই জন্য রিয়েল টাইম প্রসেসিংটাও বিগ ডাটাতে এনাবল করা আছে, যেটা আসলে নর্মাল ট্র্যাডিশনাল ডাটার ক্ষেত্রে নাই, অনেকটাই নাই বলতে বলা যেতে পারে। ভ্যারাইটিও সেম। ভ্যারাইটি হচ্ছে আসলে আমরা যেটা বলতেছিলাম যে আমরা যেরকম ডাটা দেখি এটা আসলে স্ট্রাকচার ডাটা বিভিন্ন স্প্রেডশিটে, হোয়ারাস বিগ ডাটাতে হচ্ছে 3 ধরনের ডাটা থাকে, আগেই বলছি, স্ট্রাকচার, আনস্ট্রাকচার ডাটা। কমপ্লেক্সিটির দিক দিয়ে হচ্ছে আসলে নর্মাল ডাটা গুলো একটু লো কমপ্লেক্স, ইজি টু আন্ডারস্ট্যান্ড, ইজি টু আন্ডারস্ট্যান্ডেবল, সহজে বোঝা যায়। বিগ ডাটাটা আসলে এটা যেহেতু ডিফারেন্ট ফরম্যাটে থাকে, ডিফারেন্ট প্যাটার্নে থাকে, এটা আসলে এটা কমপ্লেক্সিটি একটু বেশি। প্রসেসিং মেথডস হচ্ছে আমাদের আপনারা ডেটাবেস এই টার্মটা শুনে থাকবেন, অবশ্যই শুনে থাকবেন। ডেটাবেস একটা জিনিস, ডাটা ওয়ারেহাউসটা একটা নতুন হয়তো বা আপনার কাছে মনে হতে পারে। সো আমরা পরের স্লাইড গুলোতে আসলে ডেটাবেসটা কি এগুলো বলবো, এক্সপ্লেন করবো। বাট এই নর্মাল ডাটা আসলে ডেটাবেস এবং ডাটা ওয়ারহাউস এর মাধ্যমে আসলে এটা প্রসেস করা যায়। হোয়ারাজ বিগ ডাটার জন্য কিছু টুলস আছে, এগুলো আপনাদের কাছে হয়তো বা নতুন মনে হতে পারে, যেটা আপাচি, হাডুপ, স্পার্ক, নোসিকুয়েল ডাটাবেস, এগুলো থ্রুতে আসলে বিগ ডাটাকে প্রসেস করা হয়। ওকে। সো আগের স্লাইডে যেটা বলছিলাম যে ডেটাবেস এবং ডাটা ওয়্যারহাউসটা আসলে কি, মানে আমাদের ট্র্যাডিশনাল ডাটার ক্ষেত্রে। দেখেন, আমরা হচ্ছে আমাদের সবার কাছে মোটামুটি এনআইডি কার্ড আছে না? তো এনআইডি কার্ডে বেসিক্যালি কি থাকে, আমাদের নাম থাকে, আমাদের মায়ের নাম, বাবার নাম, জন্ম তারিখ, ইনফরমেশন গুলো। তো এই ইনফরমেশন গুলো তো কোনো একটা জায়গাতে স্টোর করা হয়, তাই না? তো এরকম একটা কোনো কম্পিউটার সিস্টেম যেখানে আমাদের এই বিভিন্ন টাইপস অফ ডাটা স্টোর করা হয়, যেসব ট্র্যাডিশনাল ডাটাগুলোকে, এই ডাটাটা আসলে সিম্পলি বলা হয় ডাটাবেস, ঠিক আছে? এবং বিভিন্ন কালেকশন অফ ডাটা এখানে স্টোর করা হয়। এই ডাটাবেসটা আসলে এভাবে ডিজাইন করা হয় যাতে হচ্ছে আমরা ইজিলি ডাটাটাকে স্টোর করতে পারি, আমাদের যখন দরকার হয় আমরা ডাটাটাকে ওখান থেকে রিট্রিভ করে আনতে পারি। এবং কোনো ধরনের ডাটা যদি আমাদের কোনো চেঞ্জেস দরকার হয়, কোনো মডিফিকেশন দরকার হয়, লেটস আপনারা এনআইডি কার্ডের কথা চিন্তা করেন, আপনাদের যদি এনআইডি কার্ডে কোনো ভুল থাকে, এনআইডি কার্ড আপনারা কারেকশন করতে চান, তখন আসলে বেসিক্যালি কি হয়, ওই ডাটাবেজেই আপনার ইনফরমেশন গুলো আপডেট করে, ঠিক আছে? তো এই ধরনের আহ, কাজগুলো আসলে ডাটাবেজে করা হয়। তো ডাটাবেজে কিছু কি ক্যারেক্টারিস্টিক্স আছে, তার মধ্যে হচ্ছে
ডাটা স্টোরেজটা, ডাটা কিভাবে থাকে ডাটাবেজে। ডাটাবেজে আসলে ডাটাগুলো বিভিন্ন টেবিলস আকারে থাকে। টেবিলের মধ্যে আবার রো কলাম থাকে। আপনি যদি একটা স্প্রেডশিটের কথা চিন্তা করেন, একটা এক্সেলে আপনার বিভিন্ন শিট তৈরি করা হয়, তাই না? তো আপনি শিটটাকে যদি মনে করেন একটা টেবিল, তো এই টেবিলের মধ্যে আপনার রোজ থাকে, কলামস থাকে, রেকর্ডস থাকে, ঠিক আছে? এই রেকর্ডস গুলো কলাম এবং রো এভাবে ভাগ করা থাকে। এভাবে খুব ইজিলি একটা অর্গানাইজ এবং স্ট্রাকচার ওয়েতে ডাটাটা স্টোর করা হয় হচ্ছে টেবিলের মধ্যে ইনসাইড ডাটাবেস। এরকম হাজার হাজার টেবিলস থাকে। হ্যাঁ, এটা একটা বিশাল কাজ। কাইন্ডলি একটু কেউ যদি মিট করতেন। ওকে, নেক্সট হচ্ছে ডাটা ইন্টিগ্রিটি হচ্ছে আসলে আমরা যে ডাটাবেসে স্টোর করতেছি, সেই ডাটাটা আসলে ওভার দ্য পিরিয়ড অফ টাইম, একটা ডাটাটা যতদিন ধরে আসলে ডাটাবেসে স্টোর করা হচ্ছে, ডাটা যেন অ্যাকুরেসি এবং তার কনসিস্টেন্সি যেন মেনটেন করা হয়, এটাও একটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। স্কেলেবিলিটি এই টার্মটা আপনারা এই ফার্দার লেকচার গুলোতে খুবই শুনবেন, আমি এটা পরে ডিসক্রাইব করতেছি স্কেলেবিলিটি কি। তো স্কেলেবিলিটি হচ্ছে আসলে যখন ডাটাবেসে ডাটার ভলিউম বাড়তে থাকে, অবশ্যই ডাটাবেজে তো ডাটা অ্যাড হতে থাকে, তাই না? তো ডাটা যখনই অ্যাড হতে থাকে পারে, এবং সাথে সাথে বিভিন্ন ইউজার্স, আজকে দেখা যাচ্ছে 10 জন ইউজার ডাটাবেজ ইউজ করতেছে, সামনে 1 মাস পরে আরো 2 জন ইউজার অ্যাড হলো। তো এইভাবে ইউজার ডাটা যে অ্যাড হচ্ছে, এটার জন্য ডাটাবেজ হ্যান্ডেল করতে পারে, এটার ক্যাপাবিলিটির জন্য ডাটাবেজে থাকে। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে সিকিউরিটি। আমার একটা ডাটাবেজের জন্য আনঅথরাইজড অ্যাক্সেস যেন কেউ করতে না পারে, বাইরে থেকে কেউ যেন, কোম্পানির বাইরে থেকে কেউ যেন ডাটাবেসটাকে অ্যাক্সেস করতে না পারে, এটাকে ইনশিওর করা টাও হচ্ছে ডাটাবেস এটা ইনশিওর করে। বিভিন্ন রকম তার মেকানিজম, বিভিন্ন তার অ্যালগোরিদমস বা বিভিন্ন ওয়ে আছে এটা সিকিউরিটি মানে আই মিন সিকিউরিটিটা প্রিভেন্ট করার জন্য, মানে আনঅথরাইজড অ্যাক্সেসটা প্রিভেন্ট করার জন্য। এখন ডেটাবেস হচ্ছে আসলে ভ্যারাইটিস রকম ডেটাবেসও আছে, আহ, যেটা হচ্ছে আরডিবিএমএস, যেটাকে রিলেশনাল ডাটাবেস বলা হয়। আরডিবিএমএস হচ্ছে আপনার আহ, যেটা এসকিউএল, যেটা আপনার হয়তো শুনে থাকবেন, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে আসলে এই রিলেশনাল ডাটাবেস কে ডাটা স্টোর করা থেকে শুরু করে ডাটা ফেচ করা, ডাটা মডিফাই করা, ডাটা ডিলিট করা, এরকম কাজগুলো আসলে এসকিউএল এর থ্রুতে করা হয়। এবং ডাটা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এসকিউএলটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আমরা ফার্দার স্লাইড এগুলো ডিসকাস করবো। ভ্যারাইটাস ডিফারেন্ট টাইপস অফ ডাটাবেস, রিলেশনাল ডাটাবেস বর্তমানে এখন মার্কেটে আছে, যেমন মাইএসকিউএল, পোস্টগ্রেসকিউএল, ওরাকেল, এগুলো আপনার হয়তো শুনে থাকবেন নামগুলা। তারপরে আছে নোএসকিউএল। নোএসকিউএল মানে কি? নট অনলি এসকিউএল আসলে। তো এটা হচ্ছে আনস্ট্রাকচার্ড এবং লার্জ স্কেল যেগুলো ডাটা থাকে, এগুলো মেনটেন করার জন্য আসলে নোএসকিউএল ডাটাবেস ইউজ করা হয়। এগুলো হতে পারে মঙ্গোডিবি, ক্যাসান্ড্রা। ইন মেমোরি ডাটাবেস হচ্ছে মেমোরিতে হচ্ছে ডাটাকে স্টোর করা হয়, যেহেতু মেমোরি থাকে, সো এটা খুব ফাস্ট ডাটা রিট্রিভ করা যায় এখান থেকে। রেডিস হচ্ছে ওয়ান অফ দেম। ডিস্ট্রিবিউটেড ডাটা হচ্ছে বিভিন্ন লোকেশনে, বিভিন্ন সার্ভারে, বিভিন্ন নোডে এই ডাটাগুলোকে ডিস্ট্রিবিউট করা হয়ে থাকে। এবং এটা থেকে আসলে ডাটা রিট্রিভালটা অনেক ফাস্টার হয়। এগুলো এক্সাম্পল হতে পারে যেমন অ্যাপাচি, ক্যাসান্ড্রা, ডায়নামোডিবি, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডাটাবেস। আচ্ছা, ডাটা ওয়্যারহাউস, আমরা যেটা প্রিভিয়াস স্লাইডে বলছিলাম, ডাটা ওয়্যারহাউসটা আসলে কি? ওয়্যারহাউসটা বেসিক্যালি কি? ওয়্যারহাউসটা হচ্ছে গুদাম, তাই না? আপনারা যদি এমনি কোনো প্রোডাক্ট সম্পর্কে চিন্তা করেন, এখানে আপনার কোনো কোম্পানি বিভিন্ন রকম প্রোডাক্টস থাকতে পারে। আপনার কি হয়, একটা গুদামে ডাটাগুলো রাখা হয়। তারপর হচ্ছে এই ডাটাগুলো থেকে বিভিন্ন আপনার যেতে পারে কোনো রিটেল শপেও যেতে পারে, বা কোনো আদার্স অন্য কোনো ডাইরেক্ট কাস্টমার কাছে যেতে পারে, তাই না? তো ডাটা ব্যবস্থা আসলে কাইন্ড অফ এরকম, যে যেখানে হচ্ছে একটা সেন্ট্রাল রিপোজিটরি, যেখানে হচ্ছে বিভিন্ন সোর্স থেকে ডাটা আসবে, এবং আমরা একটা সেন্ট্রাল একটা জায়গাতে ডাটাগুলোকে স্টোর করে রাখবো। এটা আসলে ডাটা ওয়্যারহাউস। এবং ডাটা ওয়্যারহাউসটা কেন লাগতেছে, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ডাটা ওয়্যারহাউসটা আসলে লাগতেছে হচ্ছে আমাদের বিজনেস ইন্টেলিজেন্স অ্যাক্টিভিটি, মানে লেটস সে বিভিন্ন রিপোর্টিং, বিভিন্ন অ্যানালাইসিস, এই যে মেশিন লার্নিং, বিভিন্ন রকম আপনারা ফার্দার একটা ডাটা সোর্স সিস্টেম থেকে আনার পর ফার্দার তাকে বিভিন্ন ভাবে প্রসেস করার পর বিভিন্ন রিপোর্টিং বা অ্যানালিসিস যে করা হয়, এটাকে এনাবল করার জন্য আসলে ডাটা ওয়ার্সটা দরকার। তো কি ক্যারেক্টারিস্টিক্স আছে একটা ডাটা ওয়ার্সের? এটা হচ্ছে সেন্ট্রাল স্টোরেজ। আমাদের বিভিন্ন সোর্স থেকে ডাটা আসতে পারে, এবং বিভিন্ন সোর্স থেকে ডাটা এসে একটা সেন্ট্রাল একটা জায়গাতে থাকে।
ডাটা ওয়ারজ আসলে বেসিক্যালি ডিলস উইথ হিস্টোরিক্যাল ডাটা, এটাকে বিভিন্ন ট্রেন্ড অ্যানালাইসিস, যে আমার পাস্ট ডাটা কিরকম ছিল আর এখনকার ডাটা কিরকম আছে আমি একটু কম্পেয়ার করে দেখি। তো এই জন্য হিস্টোরিক্যাল ডাটাকে এখানে স্টোর করা হয়। এটা আসলে কুইরি স্ট্রাকচার এমন করা যায় ফাস্টার কুইরি এখানে এক্সিকিউশন করা যায়। দেন হচ্ছে এখানে প্রিভিয়াসলি আমি বলছিলাম যে ডাটা সোর্স এখানে ইন্টিগ্রেট করা হয় ডাটা ওয়ারেসে। সো এই ডাটাটা আসতে পারে বিভিন্ন সোর্স থেকে, যেমন আপনার এই যে বিভিন্ন ডাটাবেসের কথা আমরা বলতেছিলাম, মাইএসকিউএল, ওরাকেল, পোস্টগ্রেসকিউএল, এরকম বিভিন্ন ডাটাবেস থেকে আসতে পারে। ফ্ল্যাট ফাইলস মিনস হচ্ছে আপনার আমরা যে বিভিন্ন ডট টিএক্সটি ফাইল দেখি, ডট সিএসভি ফাইল দেখি, এরকম বিভিন্ন ফ্ল্যাট ফাইল থেকে আসতে পারে। আবার বিভিন্ন এক্সটার্নাল ডাটা স্ট্রিম, লেটস বিগ ডাটা থেকেও আপনার ডাটা ওয়ারেজে ডাটা আসতে পারে, বা ইভেন বিভিন্ন এপিআই, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, এগুলো থেকেও ডাটা আসতে পারে। তো বিভিন্ন ভ্যারাইটি সোর্স থেকে ডাটা আসলে আমাদের ডাটা ওয়ারেজে ইন্টিগ্রেট হতে পারে। আচ্ছা, কি কি কোর কম্পোনেন্টস আমাদের ডাটা ওয়ারেজ হতে পারে, তার মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইটিএল। ইটিএল হচ্ছে এক্সট্রাক্ট ট্রান্সফরমেশন লোড। তো ইটিএলটা আসলে বেসিক্যালি বিভিন্ন সোর্স সিস্টেম থেকে আমাদের ডাটাকে আমরা কালেক্ট করি, বিভিন্ন আমরা এখানে ফর্মুলা বা বিভিন্ন হচ্ছে লজিক অ্যাপ্লাই করি টু ট্রান্সফর্ম ইট, দেন এ ফার্দার এটাকে ডাটা ওয়ারেজে লোড করা হয়। এটা আসলে এরকম ই ফর এক্সট্রাকশন, টি ফর ট্রান্সফর্ম, এল ফর লোডিং। তো এইভাবে ইটিএল এটাকে বলা হয় ডাটা ওয়ারেজের ওয়ান অফ দ্য কোর কম্পোনেন্টস। দেন হচ্ছে ডাটা ওয়ারেজে মেটা ডাটা থাকে। মেটা ডাটার ব্যাপারটা কি? এই যে আমি একটাকে বলছিলাম টেবিল। টেবিল আসলে বেসিক্যালি কি, আপনার টেবিলের মধ্যে বিভিন্ন ফিল্ড থাকে, তাই না? মনে করেন আপনার স্টুডেন্টস একটা টেবিল, এখানে একটা স্টুডেন্ট নাম থাকতে পারে, স্টুডেন্টের এজ থাকতে পারে, স্টুডেন্টের অ্যাড্রেস থাকতে পারে। তো এরকম বিভিন্ন ইনফরমেশন, এক একটা করে ফিল্ড। এই ফিল্ডের আবার বিভিন্ন ধরনের ডাটা টাইপ থাকে। যেমন একটা স্টুডেন্টের এজ, এটা তো একটা নাম্বার, তাই না? তো আবার স্টুডেন্ট অ্যাড্রেসটা কি, একটা হচ্ছে আপনার ক্যারেক্টার, একটা স্ট্রিং। তো এই যে স্টুডেন্ট টেবিলের যে ও কি টাইপের ডাটা হোল্ড করে, ওর ডাটার ডাটার অ্যাবাউট ডাটা, মানে ডাটার যে ডাটাটা, এটাকে আসলে মেটা ডাটা বলা হয়। দেন এটার আরেকটা জিনিস হচ্ছে ওল্যাপ, অনলাইন অ্যানালিটিক প্রসেসিং ইঞ্জিন থাকে, যেটা আসলে মাল্টি ডাইমেনশনাল অ্যানালিসিস করার জন্য ওল্যাপ ইঞ্জিনটা ইউজ করা হয়। তো এই তিনটা কম্পোনেন্টস হচ্ছে ডাটা ওয়ারেজ। ওকে, নেক্সট হচ্ছে আমরা যদি যাই যে এই যে ডাটাবেস আর ডাটা ওয়ারেজের মধ্যে পার্থক্যটা কোথায়। ডেটাবেসটা আসলে ট্রানজাকশনাল প্রসেসিং। ট্রানজাকশন মিনস হচ্ছে আপনারা বিভিন্ন যে ট্রানজাকশন করেন একটা রিটেল শপে, যে লেটস সে বিকাশে পেমেন্ট করেন, তো এই ধরনের কেসগুলোতে ডেটাবেস ইউজ করা হয়। ডাটা ওয়ারেজ হচ্ছে বিভিন্ন অ্যানালিটিক পারপাস, বিভিন্ন রিপোর্টিং পারপাস, এই পারপাস হচ্ছে ডাটা ওয়ারেজ ইউজ করা হয়। ডেটাবেসে আসলে কারেন্ট এবং রিয়েল টাইম যে ডাটাগুলা, এগুলো হচ্ছে আসলে হোল্ড করে, হোয়ারাস ডাটা ওয়ারেজ হচ্ছে আসলে হিস্টোরিক্যাল ডাটা থাকে, এবং এই ডাটাগুলা অ্যাগ্রিগেটেড মানে সামারি আকারে বিভিন্ন সাম করে, ঠিক আছে, বিভিন্ন গ্রুপিং করে আসলে ডাটা ওয়ারেজে ডাটাটা রাখা হয়। দেন ওয়ান অফ দ্য খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট হচ্ছে নর্মালাইজেশন। ডাটাবেজে হচ্ছে ডাটাটা হাইলি নর্মালাইজ করে রাখা হয়। কেন? কারণ হচ্ছে দেখা যায় কি, যে আপনার মনে করেন একটা কাস্টমারের বিভিন্ন টাইপস ইনফরমেশন থাকে, তাই না? তো ইনফরমেশন গুলা একসাথে একই টেবিলের মধ্যে না রেখে এটা বিভিন্ন রিলেটেড টেবিলে জিনিসটাকে রাখা হয়, এবং যাতে এমনভাবে রাখা হয় যাতে কোনো ধরনের রিডান্ডেন্সি না হয়, কোনো ধরনের ডুপ্লিকেশন না হয়। এই জিনিসটাকে আসলে নর্মালাইজেশন বলা হয়। তা নর্মালাইজেশনটা আসলে ডাটাবেজে মেনটেন করা হয়, বাট ডাটা ওয়ার হাউসে এই নর্মালাইজেশনটা মেনটেন করা হয় না। এটা কেন করা হয় না, এটা পরের স্লাইডে পরের ইয়াটাতে বলতেছি। আহ কারণ হচ্ছে এই যে ডাটাবেজে আমরা ফ্রিকোয়েন্টলি রিড রাইট করি। আমরা ডাটাবেজে যেমন ডাটা স্টোরও করতেছি, ডাটাকে আবার রিডও করে নিয়ে আসতেছি। হোয়ারাস ডাটা ওয়ারেজে আমরা শুধু হচ্ছে ডাটাগুলোকে আসলে ডাটা রিড পয়েন্ট অফ ভিউ থেকে আসলে বেশি চিন্তা করি, এই পয়েন্ট অফ ভিউ থেকে। তো যেহেতু আমরা আসলে ডাটাকে রিড করি, তো রিড করার জন্য দেখেন আপনার যদি এই পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি যে আমরা কালে একটা ডাটা রিড করব, তখন কি হয়, একটা কাস্টমারের সমস্ত ডাটা যদি আমরা একটা টেবিলে রাদার দেন বিভিন্ন টেবিলে না রেখে যদি একটা টেবিলে ডাটাগুলো রাখি, তাহলে ডাটা কি আমরা যদি আহ, একটা কাস্টমারের ইনফরমেশন নেই, তাহলে কি মোটামুটি সব ওর রিলেভেন্ট ইনফরমেশন গুলো একটা জায়গা থেকে পেয়ে যাই, রাদার দেন আপনার বিভিন্ন টেবিল গুলোকে মার্চ করে বা জয়েন করে, তাই না? তো এই জন্য আসলে ডাটাগুলোকে ডাটা ওয়ারেজে ডিনর্মালাইজ করে রাখা হয়, হোয়ারাস নর্মালাইজ করে রাখা হয় হচ্ছে ডাটাবেসে। কুইরি কমপ্লেক্সিটি বলা হয় এখানে আসলে যে এসকিউএল, একটু আগে আমরা বলতেছিলাম স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে আসলে সিম্পল এবং খুব শর্ট কুইরি দিয়ে হচ্ছে আমরা ডাটাবেসে কুইরি করতে পারি।
ওয়্যারহাউস হচ্ছে ডাটা ওয়্যারহাউস হচ্ছে একটু কমপ্লেক্স টাইপের কুইরি লেখা হয় অ্যানালিসিস এবং রিপোর্টিং পারপাসের জন্য। ওকে, নেক্সট হচ্ছে আমরা প্রথমে যেটা বলতেছিলাম যে বিগ ডাটার যে ডেফিনেশন আমরা দিয়ে আসছি। তো এই বিগ ডাটার আসলে কি কি কম্পোনেন্টস আছে? 5 কম্পোনেন্টস এখানে আছে। ডাটা সোর্সেস, কি কি ডাটা সোর্স যেটা বিগ ডাটাতে আসে, ডাটা কি কি কিভাবে স্টোর করা হয়, কিভাবে প্রসেস করা হয়, কিভাবে ডাটা অ্যানালাইজ করা হয় এবং ডাটা ভিজুয়ালাইজ করা হয়। ওকে, বিগ ডাটাতে আসলে ভ্যারাইটিস অফ ডাটা সোর্সেস থাকে। এটা হতে পারে বিভিন্ন ট্রানজেকশনাল যে ডাটাবেস, ডাটাবেস একটু আগে আমরা যেটা বলতেছিলাম যে ডাটাবেস থেকেও ডাটা আসতে পারে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে, ফেসবুক লিঙ্কডইন থেকে আসতে পারে, সেন্সর থেকে আসতে পারে, বিভিন্ন ডিভাইস আইওটি ডিভাইস থেকে আসতে পারে, বিভিন্ন অ্যাপ্লিকেশন থেকে আসতে পারে। সো ভ্যারাইটিস অফ সোর্স থেকে ডাটা আসতে পারে। এটা যে এক্সাম্পল হিসেবে বলা হয়েছে, যেমন কাস্টমার যে ট্রানজেকশন করছে, ট্রানজেকশন রেকর্ড আসতে পারে, সোশ্যাল মিডিয়া পোস্ট বা আইওটি ডিভাইস থেকে হচ্ছে ডাটা সোর্স হতে পারে। আচ্ছা, স্টোরেজ, যেহেতু ডাটাটা ভলিউমটা অনেক হাই এবং বিভিন্ন সোর্স থেকে ডাটাটা আসে, সো ডাটাটা কিভাবে আসলে আমরা স্টোর করব ইয়াতে, বিগ ডাটাতে। তো এখানে আসলে বিভিন্ন রকম ওয়ে আছে। যেমন এটা হতে পারে এইচডিএফএস, হাডুপ ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেম হতে পারে, নোএসকিউএল হতে পারে যেটা এর আগে বলতেছিলাম, মঙ্গোডিবি বা ক্যাসান্ড্রা। এটা হতে পারে ক্লাউডে, আপনার ক্লাউডের নাম হয়তো শুনেছেন। ক্লাউডের হচ্ছে অ্যামাজন আছে, অ্যাজিউর আছে, গুগল আছে। তো এরকম ক্লাউডে হচ্ছে ডাটাটা স্টোর করা যেতে পারে। দেন হচ্ছে আসলে ডাটা প্রসেসিংটা, আমরা ডাটাটা কিভাবে প্রসেস করতে পারি, এটা হচ্ছে আসলে বেসিক্যালি ইটিএল। আমরা প্রিভিয়াসলি যেটা বলতেছিলাম যে ইটিএল এর থ্রুতে যে এক্সট্রাক্ট, ট্রান্সফর্ম, লোড, এভাবেও ডাটা প্রসেস করা হয়। আর একটা আপনারা শুনে থাকতে পারেন ডাটা পাইপলাইনিং, এটার মাধ্যমে আসলে ডাটাটাকে প্রসেস করা হয়ে থাকে। তো প্রসেসিংটা আসলে বিভিন্ন স্টেজেস আছে। যেমন এটা ডাটা, প্রথমে ডাটা ইনজেকশন, ডাটা ফেচ করা, এক্সট্রাক্ট করা, দেন ডাটাকে ক্লিন করা, দেন ডাটাকে ট্রান্সফর্ম করা, দেন ডাটাকে অ্যাগ্রিগেট করা, সরি লোড করা, দেন অ্যাগ্রিগেট করা। তো সরি, অ্যাগ্রিগেট করে লোড করা। তো এভাবে বিভিন্ন স্টেপ বাই স্টেপের থ্রুতে হচ্ছে আসলে ডাটাকে প্রসেস করা হয়। তো এখানে বিভিন্ন টাইপের আপনার আমাদের এক্সাম্পল আছে, যেমন ব্যাচ প্রসেসিং আর রিয়েল টাইম প্রসেসিং বলে দুটো কনসেপ্ট আছে, আমরা পরের স্লাইডে দেখবো। অ্যাপাচি হাডুপ দিয়ে হচ্ছে ব্যাচ প্রসেসিং করা হয়, আর অ্যাপাচি স্পার্ক দিয়ে হচ্ছে আমাদের রিয়েল টাইম ডাটা প্রসেসিং করা হয়। নেক্সট হচ্ছে অ্যানালাইসিস। তো আমরা বেসিক্যালি কি করছি, ডাটা বিভিন্ন সোর্স থেকে ডাটা আনার পরে হচ্ছে ডাটাকে প্রসেস করছি। দেন প্রসেস ডাটা থেকে কিভাবে আসলে এর মিনিংফুল ইনসাইটস গুলোকে বের করা যায়, এটাই হচ্ছে আসলে ডাটা অ্যানালিসিস পার্ট। ঠিক আছে? তো এই ডাটা অ্যানালিসিস হতে পারে ডেসক্রিপটিভ, প্রেডিক্টিভ বা প্রেসক্রিপটিভ। আমাদের আসলে এটা আমাদের ডিমান্ডের উপর, বেসড অন আওয়ার ডিমান্ড বা কোম্পানি ডিমান্ডের উপর বেস করে আসলে অ্যানালিসিসটা কিভাবে হবে, সেই অ্যানালিসিসটা আসলে সেভাবে করা হয়। এখানে অ্যানালিসিসের জন্য বিভিন্ন একটা টুল আছে, যেমন অ্যাপাচি হাইভ। এই হাইভ হচ্ছে এভাবে ডিজাইন করা, যেমন হচ্ছে লার্জ ডাটা সেটের উপর কুইরি করা যায়। বিভিন্ন মেশিন লার্নিং অ্যালগোরিদম আছে যেগুলোর উপর বেস করে হচ্ছে আমাদের প্রেডিক্টিভ অ্যানালিসিস করা হয়। নেক্সট হচ্ছে ডাটা ভিজুয়ালাইজেশন, এটা হচ্ছে আসলে ফাইনাল স্টেপ। এটাতে আসলে আমরা যে ডাটা প্রসেস করলাম, ডাটা প্রসেস করার পর আমাদেরকে ম্যানেজমেন্টের কাছে এটাকে একটা প্রেজেন্ট করতে হবে, তাই না? যে লেটস সে আমার বিভিন্ন সোর্স থেকে ডাটা আসলো, ডাটাগুলো তো একদম র ডাটা ছিল। র ডাটা থেকে আমরা বিভিন্ন ফর্মুলা, বিভিন্ন ট্রান্সফরমেশন টেকনিক, দেন ফাইনালি বিভিন্ন অ্যাগ্রিগেশন করে ডাটাকে স্টোর করলাম। তো স্টোর করার পর আমরা বিভিন্ন ডাটা অ্যানালিসিস করলাম। অ্যানালিসিস করার পর আমরা ডাটাকে একটা গ্রাফিক্যাল মুডে এটা আমরা প্রেজেন্ট করাকে আসলে ডাটা ভিজুয়ালাইজেশন বলা হয়। এবং আমাদের বিভিন্ন ভিজুয়ালাইজেশন টুলস আছে অ্যাভেলেবল কারেন্টলি মার্কেটে। এটা হতে পারে ট্যাবলিউ, পাওয়ার বিআই, D3JS, এটা বিভিন্ন রকম টুলস আছে। আপনারা গুগলে সার্চ করলে বিভিন্ন টুলস দেখতে পাবেন। ওকে, নেক্সট হচ্ছে, যেহেতু আমাদের বিগ ডাটা বলাই হচ্ছে, এর ওয়ান অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ডাটা স্টোরেজ, যে ডাটার ভলিউমটা অনেক হাই। তো যেহেতু হাই, তো এটা আসলে কিভাবে ডাটাটা স্টোর করা হয়। তো বিভিন্ন স্টোরেজ সলিউশন আছে, এর মধ্যে ট্র্যাডিশনাল স্টোরেজ আছে, বিগ ডাটা স্টোরেজ আছে, হার্ডওয়্যার এইচডিএফএস আছে, নোএসকিউএল দিয়েও ডাটা, এই ক্যাসান্ড্রা বা মঙ্গোডিবি স্টোর করা হয়, ক্লাউডেও ডাটা স্টোর করা হয়। ওকে, সো আমরা ওয়ান বাই ওয়ান যদি যাই, ট্র্যাডিশনাল হচ্ছে আমাদের যে ডাটাবেসের কথা বলছিলাম, যে আমাদের RDBMS বা রিলেশনাল ডাটা বেস বা ডাটা ওয়্যার হাউসে আসলে যে রিলেশন ট্র্যাডিশনাল স্টোরেজ, এইখানে আসলে
স্ট্রাকচার ডাটাগুলো এবং যে ডাটাগুলোর সাইজ আসলে ছোট, ঠিক আছে, যে ডাটাগুলোর সাইজ ছোট সেগুলো আসলে স্টোর করা হয়। এবং এখানে যেহেতু আমাদের ডে বাই ডে ডাটার সাইজ বাড়তেছে, ডাটার ভলিউম বাড়তেছে, সো এখানে আসলে ট্র্যাডিশনাল স্টোরেজ অনেক সময় আসলে ক্যাপাবল না এগুলো এই ফেস করার জন্য। তখন এই সব ক্ষেত্রে আসলে ট্র্যাডিশনাল স্টোরেজ গুলো বিভিন্ন চ্যালেঞ্জেস ফেস করে। এবং আমাদের ডাটার ভ্যারাইটিও চেঞ্জ হচ্ছে, কারণ শুধু এখন কিন্তু আমরা খালি স্ট্রাকচার ডাটা নিয়ে কিন্তু ডিল করি না, আমাদের আনস্ট্রাকচার ডাটাও থাকে, সেমি স্ট্রাকচার ডাটাও থাকে। তো ট্র্যাডিশনাল যে ডাটা স্টোরেজ এগুলো অনেক সময় সাপোর্টেড না। তো এই জিনিসগুলো আসলে ওভারকাম করার জন্য বিগ ডাটা বা NoSQL এগুলো আসলে আসছে জিনিসগুলো, ঠিক আছে। তো বিগ ডাটাতে আসলে এরকম যে এটা হচ্ছে ম্যাসিভ ডাটা ভলিউম সে হচ্ছে হ্যান্ডেল করতে পারে, এবং এটা হচ্ছে স্কেলেবল। আচ্ছা, স্কেলেবল সম্পর্কে আমি একটু যদি বলি, এটা আসলে স্কেলেবল মিনস হচ্ছে আপনার ওভার দা পিরিয়ড অফ টাইম ডাটা তো ভলিউম বাড়ছে, তাই না? তো ডাটা ভলিউম যখন বাড়ে তখন আসলে আমরা আসলে কিভাবে জিনিসটাকে ডিল করবো, হ্যান্ডেল করব। দুই ভাবে এটা ডিল করা যায় আপনার, একভাবে হচ্ছে ভার্টিক্যালি হ্যান্ডেল করা যায়, আর একটা হরিজন্টালি হ্যান্ডেল করা যায়। আচ্ছা, ভার্টিক্যালি মিনস কি? আপনার একটা সার্ভার আছে, বা একটা সার্ভারে বা আপনি হার্ড ডিস্কের কথা চিন্তা করেন। একটা হার্ড ডিস্কে আপনার লেটস সে 1 টেরাবাইট ডাটা আছে, মানে এর ক্যাপাসিটি আছে। 2 সপ্তাহ পর আপনার ডাটার এখন হয়ে গেল 2 টেরাবাইট, এখন লাগবে বা 2 টেরাবাইট ডাটা ওকে স্টোর করতে পারে, এটা সাপোর্ট করে। এটার জন্য এখন আপনার এই হার্ড ডিস্কের স্টোরেজ বাড়াইতে হবে, ঠিক আছে। বা আপনার এখানে দেখা যাচ্ছে র্যাম আছে, র্যাম আপনার লেটস এখন আসছে হচ্ছে 16 জিবি, কিন্তু ও 16 জিবিতে ডাটার ভলিউম সাথে সাথে ও আসলে এটাকে ঠিক মতো ডিল করতে পারছে না। তো এখন এটাকে 16 জিবি থেকে 32 জিবি বা 64 জিবিতে আমার র্যাম কে ইনক্রিজ করতে হবে। তো একটা সিঙ্গেল সার্ভারের আপনার স্টোরেজ, হার্ড ডিস্কের সাইজ বা র্যাম যে আপনারা ইনক্রিজ করতেছেন, এই জিনিসটাকে বলা হয় ভার্টিক্যাল স্কেলিং। হোয়ারাজ হরিজন্টাল স্কেলিং, যেটা আসলে ডিস্ট্রিবিউটেড স্কেলিং বা স্কেলিং বলা হয়ে থাকে, এটা আসলে আপনার ডাটা গুলা বিভিন্ন সার্ভার হচ্ছে, সার্ভার বা নোড বা বিভিন্ন কমোডিটি হার্ডওয়্যার আসলে বিভিন্ন ডিস্ট্রিবিউট আকারে থাকে। এখন লেটস সে আমাদের ডাটার ভলিউম বেড়ে গেল, এখন আমরা আসলে কিভাবে জিনিসটা হ্যান্ডেল করতে পারি? তখন আমাদের দেখা যাচ্ছে যে আমরা এখানে নতুন কিছু নোড বা নতুন কিছু সার্ভার অ্যাড করতে পারি। তো জাস্ট কিছু না, এখানে এখানে হচ্ছে কাইন্ড অফ আপনার মাস্টার স্লেভ, একটা মাস্টার সার্ভার থাকে বা মাস্টার স্টোরেজ থাকে, এর সাথে স্লেভ মাল্টিপোস মানে 100 200 300 আপনার বিভিন্ন নোড থাকে বা নোড স্টোরেজ থাকে। তো লেটস আপনার 500টা আপনার কারেন্টলি আছে, আমার আরো 50টা দরকার, আমি হচ্ছে 50টা আপনার প্যারালালি অ্যাড করে দিলাম, তো আমার সলিউশন হয়ে গেল। তো এটা হচ্ছে আসলে হরিজন্টাল বা ডিস্ট্রিবিউটেড স্টোরেজটা, এভাবে এটাকে স্কেলিং করা হয়। নেক্সট হচ্ছে এইচডিএফএস। এইচডিএফএস হাডুপের হচ্ছে কোর ফাংশনালিটি, ঠিক আছে। হাডুপ ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেম, এটা হাডুপের ইকোসিস্টেম যেটা আমাদের আছে, এটার কোর কম্পোনেন্ট, এবং হচ্ছে এটার থ্রুপুটটা অনেক হাই, এবং এটা হিউজ ভলিউম অফ ডাটা হ্যান্ডেল করতে পারে। এটা ফল্ট টলারেন্টও। এখানে ওই যে কমিউনিটির হার্ডওয়্যার যেটা আমরা বলতেছিলাম একটু আগে, যে বিভিন্ন আমরা ডিস্ট্রিবিউটেড ওয়েতে আমরা বিভিন্ন নোড অ্যাড করতে পারি, এবং এই নোডটা অ্যাড করার কারণে এটা আসলে অনেক কস্ট ইফেক্টিভ। দেন উই হ্যাভ MongoDB, সরি, NoSQL ডাটাবেসেস যেগুলো আছে, ক্যাসান্ড্রা হতে পারে, MongoDB হতে পারে। এই ক্যাসান্ড্রা বা MongoDB এগুলো হচ্ছে আসলে হিউজ ভলিউম অফ ডাটা হ্যান্ডেল করতে পারে। MongoDB সম্পর্কে যদি একটু বলি, MongoDB টা হচ্ছে আসলে ডকুমেন্ট ডাটাবেস, একটা ডিফারেন্ট ওয়ে, এটা জেসন ফরম্যাটে ডাটা রাখা হয়। এবং এটা হচ্ছে সেমি স্ট্রাকচার বা আনস্ট্রাকচার বোথ টাইপ অফ ডাটা সে হ্যান্ডেল করতে পারে। এবং যে হরিজন্টাল স্কেবল, আমি একটু আগে আগের স্লাইডে বলেছিলাম যে হরিজন্টাল স্কেবল কি, এই MongoDB-টা ওরকম যে হরিজন্টালি এটাকে স্কেলিং করা যায়। এবং এটাতে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে MongoDB-তে আপনি আপনার ইচ্ছা মতো ডাটা অ্যাড করতে পারবেন, এটা স্কিমালেস। MongoDB তো আসলে টেবিল কনসেপ্ট নয়, টেবিলটাকে এখানে কালেকশন বলা হয়। তো একটা কালেকশনসে আপনার মনে করেন আহ 5-5টা ফিল্ডস আছে। এখন আপনার মনে হয় না আমার আরেকটা রেকর্ড অ্যাড করা দরকার, সেখানে আবার 7টা ফিল্ডস আছে। আপনি ওই সিম্পলি ওই কালেকশনস এর মধ্যে একটা জেসনের দিয়ে আপনি ওই 7টা ফিল্ড অ্যাড করে দিতে পারেন, এখানে কোনো ধরনের বাইন্ডিংস নাই। তো এরকম ইচ্ছা মতো এখানে আসলে MongoDB তে ডাটা ইনসার্ট করা যায়, এবং এখানে খুব র্যাপিডলি এটা মানে এমনভাবে ডিজাইন করা আছে যে খুব র্যাপিডলি ডাটাকে রিট্রিভ করে নিয়ে আসা যায় বা খুব ফেচ করে নিয়ে আসা যায়। দেন উই হ্যাভ দ্য ক্লাউড স্টোরেজ। আপনারা খুব জেনে থাকবেন যে অ্যামাজন বা গুগল বা আজিওর এরকম বিভিন্ন ক্লাউড এগুলো কারেন্টলি মার্কেটে আছে।
এগুলো বিভিন্ন সলিউশন প্রোভাইড করে যেগুলো আসলে খুবই কস্ট ইফেক্টিভ, কারণ আপনার অন প্রেমিসেস সার্ভার গুলো এখন দেখা যাচ্ছে যে একটু এগুলা কস্টলি। তো ক্লাউড আসলে একটু চিপার দেন দা অন প্রেমিসেস সার্ভার, এবং এগুলো কিন্তু আপনার হিউজ ভলিউম অফ ডাটা সাপোর্ট করে। এবং এদের কিছু ফিচার অ্যাড করে, যেমন অটোমেটিক ব্যাকআপ, ডাটা রেপ্লিকেশন, এবং অন্যান্য আদার ক্লাউড সার্ভিসের সাথেও এগুলো ইন্টিগ্রেট করা যায়। তো এরকম বিভিন্ন আসলে ফ্লেক্সিবিলিটি দেওয়ার কারণে আসলে ক্লাউডটা দিনে দিনে আসলে জিনিসটা পপুলারিটি অর্জন করছে। এখন আপনারা যদি বিভিন্ন জব সার্কুলার দেখেন, ডাটা ইঞ্জিনিয়ার, আপনারা দেখবেন যে ক্লাউডটা কিন্তু মোটামুটি অলমোস্ট প্রত্যেকটা কোম্পানিতে কিন্তু ওই জিনিসটা প্রিফার করে। ক্লাউড এবং নোএসকিউএল দুইটা কিন্তু মোটামুটি কিন্তু চাবেই। আমি অলমোস্ট যতগুলা জব অ্যাডভার্টাইজমেন্ট দেখছি, নোএসকিউএল, অ্যাটলিস্ট একটা নোএসকিউএল ডাটাবেস জানা এবং ক্লাউড জানা, এটা কিন্তু মোটামুটি এখন অলমোস্ট মাস্ট হয়ে দাঁড়াইছে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের ডাটা প্রসেসিং ফ্রেমওয়ার্ক। তো আমরা তো বিভিন্ন ওয়েতে ডাটা প্রসেস করতেছি, তাই না? তো আমাদের তো একটা ফ্রেমওয়ার্ক থাকা দরকার যে আমরা যে ডাটা প্রসেস করি, তো কি কি ফ্রেমওয়ার্ক আমাদের অ্যাভেলেবল আছে। আগের স্লাইড গুলোতে আমরা আসলে বলতেছিলাম যে আসলে দুই ধরনের প্রসেসিং হয় ডাটা প্রসেসিং, একটা হচ্ছে ব্যাচ প্রসেসিং, একটা রিয়েল টাইম প্রসেসিং। দেখেন, এমন সময় আমাদের এমন সিনারিও অনেক সময় আসে যে বিভিন্ন ডাটা সোর্স থেকে ডাটাগুলা আপনার রিয়েল টাইম আসে না, সব সময় আসে না। এটা দেখা যাচ্ছে আপনারা দিনে একবার করে আসছে এবং একটা সার্টেন টাইমে আসে, যে আপনার সকাল 7টা বা সকাল 10টা, তারপরে দিন আবার সকাল সেম টাইমেই সকাল 10টা বা 8টার সময় আসতেছে। তো এরকম বিভিন্ন মানে সিমিলার ফ্যাশনে যদি ডাটাটা আসে, আসলে এই ধরনের ডাটাকে প্রসেস করাকে আসলে ব্যাচ প্রসেসিং বলা হয়। এবং এটার জন্য আসলে আমাদের রিয়েল টাইম, মানে রিয়েল টাইম বলতে হচ্ছে কি, যে ডাটা জেনারেট করলাম আর সাথে আমরা সেটাকে প্রসেস করে ফেললাম। এই ব্যাচ প্রসেসিং এ আসলে এই রিয়েল টাইম প্রসেসিং দরকার হয় না। তো এইখানে হচ্ছে আমাদের ব্যাচ প্রসেসিং এর জন্য অ্যাপাচি হাডুপটা একটা ওয়ান অফ এক্সাম্পল ফর ব্যাচ প্রসেসিং এর জন্য। তো হাডুপের আসলে এখানে এর একটা প্রোগ্রামিং মডেল আছে, ম্যাপ রিডিউস বলে একটা প্রোগ্রামিং মডেল আছে। আহ, এই ম্যাপ রিডিউসের থ্রুতে আসলে হচ্ছে ব্যাচ প্রসেসিংটা করা হয়। তো এর যদি কিছু কি ফিচার্স আমরা ধরি, স্কেলেবিলিটি, আমি আগের স্লাইড গুলোতে বলছিলাম স্কেলেবিলিটিটা কি, স্কেলিংটা কি আসলে। তো এখানে সিমিলারলি, যেখানে স্কেলিং করা যায় হচ্ছে আপনার একটা মেশিন থেকে থাউজেন্ড মেশিন আপনার অ্যাড করা যায় একটা মাস্টার 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 স্টোরেজ সিস্টেম থেকে আপনার এখানে বিভিন্ন স্লেভ বা বিভিন্ন ওয়ার্কার স্টোরেজ সিস্টেম, এগুলোর সাথে প্যারালে আপনার আপনার ডিমান্ড অনুযায়ী আপনারা হচ্ছে আহ, আহ, নতুন নতুন সার্ভার অ্যাড করতে পারেন। এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ফল্ট টলারেন্স, হচ্ছে কি, যে কোনো কারণে যদি আপনার হার্ডওয়্যার দেখা যাচ্ছে আপনার একটা মাস্টারের সাথে আপনার 100টা স্লেভ বা ওয়ার্কার নোড জড়িত, কোনো কারণে আপনার মনে করেন একটা নোড পড়ে গেছে, ফেল করছে, তখন দেখা যাচ্ছে কি আদার নোডে ওর একটা ডাটা রেপ্লিকা থাকে, ঠিক আছে, বা মিররিং থাকে। তখন ওই মিররিং এর থেকে ডাটাটা খুব ইজিলি রিকভার করা সম্ভব। তো এই জন্য এটা খুবই ফল্ট টলারেন্ট। কস্ট ইফেক্টিভনেস, কারণ যেহেতু আমাদের এখানে যে হার্ডওয়্যার গুলো লাগানো হয় এই যে মাস্টার নোড যে আর্কিটেকচারে, এখানে দেখা যায় যে হার্ডওয়্যার গুলো অতটা এক্সপেন্সিভ না, সো এটা একটা খুব কস্ট ইফেক্টিভনেস ওয়ান অফ দেম। কম্পোনেন্টস তো আগেই বলছে যে এটা হচ্ছে ম্যাপ রিডিউস একটা প্রোগ্রামিং মডেল থেকে, যেটা থ্রুতে আসলে ব্যাচ প্রসেসিংটা করা হয়। স্ট্রিম প্রসেসিংটা হচ্ছে জাস্ট এর অপোজিট। স্ট্রিমটা হচ্ছে আমাদের আসলে ডাটা জেনারেট হচ্ছে, এবং ডাটা জেনারেট হওয়ার সাথে সাথে বা কিছুক্ষণ পরে আমরা হচ্ছে ডাটাকে প্রসেস করে ফেলতেছি। তো এটাকে আসলে রিয়েল টাইম বা নিয়ার রিয়েল টাইম দুইটাই বলা যেতে পারে। সেটাকে আসলে স্ট্রিম প্রসেসিং বলা হয়। তো আমাদের বিভিন্ন অ্যাপ্লিকেশন থাকে যেগুলোতে আসলে এই ধরনের ডিমান্ড থাকে, যে আমরা ডাটা জেনারেট করার সাথে সাথে আমরা ডাটাকে প্রসেস করে ফেলবো এবং ফার্দার অ্যানালিসিস করব। যেমন হচ্ছে আপনার মনে করেন ফ্রড ডিটেকশন। ফ্রড ডিটেকশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে আমার কোনো ফাইন্যান্সিয়াল সেক্টরে কোনো ফ্রড অ্যাক্টিভিটি হচ্ছে, এখন আপনারা কি মানে আমরা কি এখন লেটস সে একটা ফ্রড অ্যাক্টিভিটি হচ্ছে, আমরা একদিন ওয়েট করব যে আবার পরের দিনে যে দেখবো যে হ্যাঁ ফ্রড অ্যাক্টিভিটি হয়েছে, আমরা তাহলে এবার ওইটাকে যে প্রপার অ্যাকশন নিই, আসলে তা না। তো আমাদের এটা ইনস্ট্যান্ট আমাদের অ্যাকশন নিতে হবে। এজন্য আসলে এখানে রিয়েল টাইম প্রসেসটা দরকার। আবার মনিটরিংটাও, যেটা আপনার কোনো ধরনের আপনার একটা সিস্টেম আছে, খুব ক্রিটিক্যাল একটা সিস্টেম আছে, যে সিস্টেমটা আপনার কোনো ধরনের এখানে সার্ভিস ফেল করলে সমস্যা হতে পারে। সো এরকম রিয়েল টাইম মনিটরিং এর জন্য আসলে ব্যাচ স্ট্রিম প্রসেসিংটা খুব ইম্পর্টেন্ট।
তো স্ট্রিম প্রসেসিং এর জন্য সবচেয়ে পপুলার এবং কারেন্টলি অ্যাট দিস মানে এই মোমেন্টে আসলে বিভিন্ন মার্কেটে সবচেয়ে বেশি জনপ্রিয় যেই জিনিসটা বা যে টুলটা সেটা হচ্ছে স্পার্ক। অ্যাপাচি স্পার্ক এটা একটা ওপেন সোর্স একটা টেকনোলজি, যেটা হচ্ছে লার্জ স্কেল ডাটা প্রসেস করে। এবং এটা আহ, আগে যেটা আমরা হাডুপ বলে আসতেছিলাম, আমরা যদি হাডুপের সাথে সাইড বাই সাইড কম্পেয়ার করি স্পার্কের, মানে হাডুপের থেকে স্পার্কটা হচ্ছে 10 to 100 টাইম ফাস্টার। এবং এটা হচ্ছে ইন মেমোরি প্রসেসিং করে। তো যেহেতু ও মেমোরি প্রসেসিং করে, সো বুঝতে পারতেছেন এটার ডাটা মানে রিট্রিভাল বা ডাটা প্রসেসিং কত ফাস্টার রাদার দেন হাডুপ। এখানের কি ফিচার্স, এই স্পিড যেটা অলরেডি আমি বলে ফেলছি, যেটা যেহেতু মেমোরি প্রসেসিং করে, তো এটা অনেক ফাস্টার। এটা আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এটা বিভিন্ন এপিআই প্রোভাইড করে। লেটস সে আপনার আমাদের বিভিন্ন টাইপ অফ ডেভেলপার আছে, আমরা জাভা ডেভেলপার আছি, আমরা পাইথন ডেভেলপার আছি, আমরা স্কালা ডেভেলপার আছে বা আর ডেভেলপার আছে। তো এখানে যেহেতু বিভিন্ন প্রোগ্রামিং এপিআই সে প্রোভাইড করে, সো একজন জাভা ডেভেলপারও হচ্ছে স্পার্কে কোড লিখতে পারে, আবার একজন পাইথন ডেভেলপারও হচ্ছে আপনার এই স্পার্ক কোড লিখতে পারে। কারেন্টলি দেখা যাচ্ছে পাইস্পার্ক আপনারা হয়তো শুনে থাকবেন, এই জিনিসটা ওয়ান অফ দা পপুলার, খুবই পপুলার একটা একটা টেকনোলজি বা প্রোগ্রামিং, এটা যেটার থ্রুতে আসলে ডাটা প্রসেসিংটা খুব ওয়াইডলি এটা ইউজ করা হয়। এর কারণ এটা ওয়ান অফ দা রিজন হচ্ছে পাইথনটা তো আসলে কাইন্ড অফ সুইসার্ভের মতো। পাইথন দিয়ে আপনার ডাটা ইঞ্জিনিয়ারিং করা সম্ভব, সফটওয়্যার ডেভেলপমেন্টও করা সম্ভব জ্যাঙ্গো দিয়ে, আবার আপনার এটা দিয়ে ডাটা অ্যানালিসিস করাও সম্ভব, আবার ডাটা মেশিন লার্নিং অ্যালগোরিদম সম্ভব। তো পাইথন দিয়ে আসলে এভরিথিং ইজ পসিবল, তো এই জন্য আসলে পাইথনটাকে আসলে বেশি এটা ইউজ হচ্ছে। স্পার্ক আসলে ব্যাচ স্ট্রিমিং বোথ টাই সাপোর্ট করে, বাট আমরা আসলে এই স্ট্রিমিং প্রসেসিং জন্য দেখা যায় বেশি ইউজ করা হচ্ছে। বিভিন্ন কম্পোনেন্ট আছে যেমন স্পার্ক এসকিউএল, স্পার্ক স্ট্রিমিং, এমলিব ফর মেশিন লার্নিং এন্ড গ্রাফিক্স হচ্ছে গ্রাফ প্রসেসিং এর জন্য এই বিভিন্ন কম্পোনেন্ট গুলো ইউজ করা হয়। আচ্ছা, ডিফারেন্সটা যদি ধরা হয় ব্যাচ প্রসেসিং আর স্ট্রিম প্রসেসিং এর মধ্যে, ব্যাচ প্রসেসিংটা হচ্ছে যেটা আমরা আগে বলছিলাম, যেটা একটা নির্দিষ্ট ইন্টারভ্যালে আসলে ডাটাটা আসে। ঠিক আছে? তো যেহেতু নির্দিষ্ট ইন্টারভ্যালে ডাটাটা আসে, তো আপনার ডাটাটা কি হয়, ডাটার ভলিউমটা বাড়তে থাকে। কারণ কি একটা দিন আপনি একদিন পর পর ডাটা যখন প্রসেস করতে থাকবেন, ডাটাটা তো আসলে সাইজটা বড় হতে থাকবে, তাই না? তো ব্যাচ প্রসেসিং এর ডাটার আসলে ভলিউমটা অনেক বড় হয়। হোয়ারাস স্ট্রিম প্রসেসিং যেটা রিয়েল টাইম প্রসেসিং করা হচ্ছে, আপনার কি হচ্ছে, ডাটাটা আসতেছে আপনি সাথে সাথে প্রসেস করে দিচ্ছেন। তার হলো কি, ইউজুয়ালি ডাটাটার ভলিউমটা কম্পারেটিভলি ব্যাচ প্রসেসিং এ তো ছোট হয়। ল্যাটেন্সি হচ্ছে আসলে কি আপনার টাইম ডিলে, ঠিক আছে? ব্যাচ প্রসেসিং এ যেহেতু আমরা একটা সার্টেন ইন্টারভ্যাল, লেটস সে দিনে দুইবার হতে পারে বা একদিন পর পর হতে পারে, এই জন্য আসলে একটা টাইম ডিলে থেকে ব্যাচ প্রসেসিং এ। হোয়ারাস স্ট্রিম প্রসেসিং এ আসলে নিয়ার রিয়েল টাইম ডাটা প্রসেস করে আসলে ল্যাটেন্সিটা বা টাইম ডিলেটা খুবই লো থাকে। ব্যাচ প্রসেসিংটা আসলে সুইটেবল ফর বিভিন্ন ডাটা অ্যানালিসিস রিপোর্টিং পারপাসের জন্য আমাদের ব্যাচ প্রসেসিংটা ইউজ হয়। হোয়ারাস হচ্ছে আহ, এর আগে স্লাইড গুলোতে বলছি, স্ট্রিম প্রসেসিং হচ্ছে বিভিন্ন আমাদের ইভেন্ট ড্রিভেন অ্যাপ্লিকেশন লাইক হচ্ছে ফ্রড ডিটেকশন বা হচ্ছে রিয়েল টাইম মনিটরিং এর জন্য হচ্ছে স্ট্রিম প্রসেসিং ইউজ করা হয়। প্রসেসিং টাইমটাও বলছিলাম যে একটা নির্দিষ্ট সার্টেন ইন্টারভ্যালে হচ্ছে ব্যাচটা আসে, হোয়ারাস স্ট্রিম প্রসেসিং কন্টিনিউয়াস মুডে ডাটা আসতে থাকে। ফল্ট টলারেন্টটা হচ্ছে, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে আপনার মনে করেন কোন কারণে হচ্ছে আহ, একটা ডাটা আসলো, ডাটাটা হচ্ছে আপনার মানে ডাটাটা মানে ডাটাটা প্রবলেম আছে, প্রবলেমেটিক ডাটা, ঠিক আছে? তো প্রবলেমেটিক ডাটাটা হয় এটা, তাহলে কিভাবে এটাকে ব্যাচে অলরেডি তো প্রসেস হয়ে গেছে, আমি রিকভার করবেন কিভাবে? তো দেখা যাবে সেক্ষেত্রে হচ্ছে আবার রিপ্রসেস করতে হয়, পুরো ব্যাচটাকে ফেলে দিয়ে আবার নতুন করে নতুন যে ব্যাচটা আসছে ওইটাকে আবার রিপ্রসেস করা হয়। হোয়ারাস স্ট্রিম প্রসেসিং এ এখানে স্টেট ম্যানেজমেন্ট চেক পয়েন্ট বলে একটা অপশন আছে। আপনারা ওএস এ দেখবেন রিস্টোর রিস্টোর পয়েন্ট ক্রিয়েট করা যায়, ঠিক আছে? রিস্টোর পয়েন্ট ক্রিয়েট করা যায় কি, আপনার কোন কারণে দেখলো ওএস যদি ফেল করা হয়, আপনারা কি করেন যে ওই রিস্টোর পয়েন্ট থেকে আপনার আপনার মানে কম্পিউটারটাকে আবার রিস্টোর করে ফেলেন, ঠিক আছে? মানে লাস্ট যে ওর আপনার কম্পিউটার বা ল্যাপটপের যে স্টেটটা, ওই স্টেটটা সেভ করা হয়। সিমিলার স্ট্রিম প্রসেসিং ও ঠিক সেরকম, যে আপনার ও যে লাস্ট স্টেটটা ও কোনো এইচডিএফএস এ বা ডাটাবেসে ও স্টোর করে রাখা হয়, যে ওর লাস্ট স্টেটটা কিরকম। এবং কোনো কারণে যদি ফেল করে সিস্টেমটা, তো ওই যে আহ, আমাদের যে লাস্ট স্টেট অনুযায়ী ডাটা যে আমরা যে এইচডিএফএস এ হাডুপে বা ডাটাবেসে যা সেভ করা হয় ওখান থেকে আসলে রিস্টোর করা পসিবল। তো এক্ষেত্রে স্ট্রিম প্রসেসিংটা খুব ইজিলি আসলে ফল্ট টলারেন্সটা এটার কম্পারেটিভলি ব্যাচ প্রসেসিং ভালো।
তাও আমাদের কি কি ইটিএল টুলস আসলে আমাদের এই মোমেন্টে আমাদের মার্কেটে অ্যাভেলেবল। প্রথমে আসলে অ্যাপাচি এয়ারফ্লো, এটা একটা ওয়ান অফ দ্য ওপেন সোর্স অ্যাপাচির একটা প্রোডাক্ট, যেটা আসলে পাইথন বেসড, পুরোপুরি আসলে ওই পাইথন বেসড একটা এটা আসলে ইটিএল টুল বা ডাটা অর্কেস্ট্রেশন টুলও বলতে পারবেন। অর্কেস্ট্রেশন মিন হচ্ছে ডাটা গোছায় রাখা, ঠিক আছে? গোছায় রাখা মিনস হচ্ছে আপনার ডাটাটা আমরা গ্যাদার করব, দেন ডাটাকে আমরা ট্রান্সফার করব, দেন ডাটাকে আমরা ফাইনালি লোড করব, বা আমরা বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্টের জন্য ওয়েট করব। তো এখানে অ্যাপাচি এয়ারফ্লোতে বিভিন্ন অপারেটর আছে। অপারেটরের থ্রুতে এই ডাটাটাকে অর্কেস্ট্রেট বা ডাটাকে গোছানো যায়, সাজায় রাখা যায়, এবং এটাকে সুন্দরভাবে শিডিউল করা যায় যে আমার লেটসে আমার প্রতিদিন সকাল ভোর 5টার সময় চলবে। তো এটাকে শিডিউল করা যায়, এবং এটাকে সুন্দর একটা মনিটরিং ইন্টারফেস আছে, এবং এটা মনিটর করা যায়। কোনো কারণে যদি কোনো একটা প্রসেস যদি ফেল করা যায়, আমরা একটা প্রসেস, পুরো প্রসেসটাও চালাতে পারবো, আবার যেই পয়েন্টে ফেল করছে ওই পয়েন্টটা থেকে বাকি যেগুলো চলে নাই সেগুলো আমরা এক্সিকিউট করতে পারবো। তো এটা কি ফিচার্স হয়, এটা একটা ওয়েব বেসড, এটা হচ্ছে পাইথন কোড দিয়ে আসলে পাইপলাইনিংটা করা হয়। এটার একটা খুবই ভালো একটা শিডিউলিং এবং মনিটরিং একটা ম্যানেজমেন্ট আছে, এবং এটা হচ্ছে ভেরিয়াস টাইপস অফ ডাটা সোর্সের সাথে আসলে ডাটা ইন্টিগ্রেট করা যায়। অ্যাপাচি নাইফে আসলে এটা একটা অ্যাপাচির প্রোডাক্ট, এটা একটা ওপেন সোর্স ফর ডাটা ফ্লোয়িং অটোমেশনের জন্য। এটা আসলে ওয়েব বেসড, এটা রিয়েল টাইম ডাটা ইন্টিগ্রেশন অ্যান্ড প্রসেসিং এর জন্য ইউজ করা হয়। এটা ভেরিয়াস ডাটা ফরম্যাট সাপোর্ট করে। তো কারেন্টলি আপনারা যদি মানে এই মোমেন্টে যদি আসলে মার্কেটের ডিমান্ড যদি বলেন, আমার আমার কাছে মনে হয়েছে, আমার পার্সোনাল ওপিনিয়ন, আসলে অ্যাপাচি এয়ারফ্লোটা বেশি কোম্পানিগুলো আসলে চাচ্ছে এই মোমেন্টে। দেন আমাদের আছে এডাব্লিউএস গ্লু। এটা আসলে অ্যামাজনের একটা ইটিএল সার্ভিস। এটা আসলে কিভাবে ডাটা প্রিপারেশন করা যায় এবং অ্যানালিস্ট পারপাসে ইউজ করা হয়, এটা এডাব্লিউএস ওই এডাব্লিউএস গ্লুটা আসলে সেই ফ্লেক্সিবিলিটি বা ফ্যাসিলিটিটা দিয়ে থাকে। তো এটা হচ্ছে কি ফিচার হচ্ছে, এটা কোনো সার্ভার নেই, সার্ভারলেস আর্কিটেকচার, অটোমেটিক স্কিমা ডিসকভারি, তারপর হচ্ছে ভেরিয়াস এডাব্লিউএস বিভিন্ন সার্ভিস আছে, এডাব্লিউএস সার্ভিস এটা ইন্টিগ্রেট করা পসিবল। দেন ফাইনালি আমাদের অ্যাপার্ট ফ্রম বিভিন্ন ক্লাউড বা ওপেন সোর্স টেকনোলজি, আমাদের বিভিন্ন এন্টারপ্রাইজ বিভিন্ন টাইপের টুল আছে। এখানে ট্যালেন্ট আছে, ট্যালেন্ট ছাড়াও আরো আছে ইনফরমেটিকা, আপনার নাম শুনে থাকবেন ইনফরমেটিকা। ওডিআই আছে, ওরাকল ডাটা ইন্টিগ্রেটর। আমাদের এসএসআইএস, এসকিউএল সার্ভার ইন্টিগ্রেশন সার্ভিস আছে মাইক্রোসফটের। তারপরে ট্যালেন্ট, যেটা ট্যালেন্ট আছে। তো এরকম কিছু এন্টারপ্রাইজ লেভেলে ডাটা হ্যান্ডেল করার জন্য এই টুলগুলো আসলে ইউজ করা হয়। এগুলো আসলে বেসিক্যালি কাইন্ড অফ কোডলেস টাইপের। কোডলেস মিনস হচ্ছে এর কোনো নিজস্ব আসলে প্রোগ্রামিং নাই। এখানে বিভিন্ন ধরনের ডেটাবেসের সাথে ইন্টিগ্রেট করে ওই ডেটাবেস সেন্ট্রিক আসলে কোড লেখা যায়। তো এই যে এখানে বলা আছে যেটা আসলে ড্র্যাগ এন্ড ড্রপ ইন্টারফেস। এখানে প্রিবিল কিছু কানেক্টর আছে বিভিন্ন ডাটা সোর্সের সাথে ইন্টিগ্রেট করার জন্য, এবং এটা আসলে রিয়েল টাইম ব্যাচ পোস্টিং এর জন্য আসলে ইউজ করা হয়। তো যেহেতু এন্টারপ্রাইজ পারপাজে এটা ইউজ করা হয়, তো এটা আসলে কস্টলি টাইপের। বাট আপনাদের এখানে কিছু দেখবেন, এদের ওয়েবসাইটে গেলে কিছু কমিউনিটি ভার্সন আছে। কমিউনিটি ভার্সন আসলে ফ্রি, এখানে সব ফিচার গুলো দেওয়া হয় না, বাট কিছু বেসিক ফিচার দেওয়া হয়। ওই বেসিক ফিচার গুলো দিয়ে আসলে আসলে ওই ওডিআই বা ট্যালেন্টের আপনারা কিছু একটা আইডিয়া করতে পারবেন আপনাদের নিজস্ব ল্যাপটপে ইনস্টলেশনের মাধ্যমে। নেক্সট হচ্ছে আসলে আমাদের এত পর্যন্ত আমরা বেস্ট কেস সিনারিও বলতেছিলাম যে ডাটা ইঞ্জিনিয়ারিং এর আহ, ভালো দিকগুলো। এখন আসলে আমাদের কি কি চ্যালেঞ্জেস গুলো আছে, স্কেলেবিলিটি, যেটা আমি আগেই বলে আসছিলাম যে স্কেলিং জিনিসটা কি, যেটা হচ্ছে ভার্টিক্যাল বা হরিজন্টালি স্কেলেবল করা যায়। তো যখন আসলে ডাটার ভলিউম ভেলোসিটি, মানে হচ্ছে যে স্পিডে ডাটা জেনারেট হচ্ছে এবং বিভিন্ন ভ্যারাইটিস অফ ডাটা জেনারেট হচ্ছে, তখন আসলে দেখা যায় এটা স্কেলেবিলিটি এটা একটা ইস্যু তৈরি হয় বা চ্যালেঞ্জেস তৈরি হয়ে থাকে। কারণ ডাটা কিন্তু কন্টিনিউসলি বাড়তেছে, তো যখনই বাড়তেছে তখন হচ্ছে এই ক্ষেত্রে বিভিন্ন ডাটা স্টোর করা বা প্রসেসিং কম্পিউট করা বা হচ্ছে নেটওয়ার্কের যে থ্রুপুট, এগুলোর ক্ষেত্রে আসলে বিভিন্ন সময় বিগ ডাটা চ্যালেঞ্জেস ফেস করে বিভিন্ন সময়। তো এটা একটা যেমন হতে পারে যে আপনার চ্যালেঞ্জেস গুলো আসলে এইগুলোকে ওভারকাম করে, যে আমাদের ডাটা বাড়তেছে, ডাটা
বাড়ার সাথে সাথে ডাটা স্কেলিং করে যাতে কোনো ধরনের পারফরমেন্স ডিগ্রেড না করে, পারফরমেন্স যেন একই রকম থাকে, সেটাকে মেনটেন করে পেটাবাইট অফ ডাটা বা টেরাবাইট অফ ডাটাকে আপনার বিগ ডাটাতে ইনকর্পোরেট করতেছেন, যাতে কোনো পারফরমেন্স ডিগ্রেড করতেছে না। তো এটাকে এনশিওর করাটা ওয়ান অফ দ্য চ্যালেঞ্জ অফ বিগ ডাটা। নেক্সট হচ্ছে ডাটা কোয়ালিটি। ঠিক আছে, আমাদের আলটিমেট গোলটা কি? আমাদের আলটিমেট গোলটা হচ্ছে ডেটা থেকে কোনো ইনসাইট বের করা, যাতে কোম্পানি কোনো এটার উপর কোনো ড্রাইভ দিতে পারে, কোম্পানি এখান থেকে কোনো প্রফিট করতে পারে। এখন ডাটাটা আমরা প্রসেস করলাম, কিন্তু ফাইনালি দেখা গেল কি যে কোম্পানি কোনো ড্রাইভ দিচ্ছে বা কোনো অ্যাডভার্টাইজমেন্ট করছে, কিন্তু সেখানে কোনো প্রফিট আসতেছে না। তাহলে দেখা যাবে এখানে যদি আপনারা ব্যাকট্রাক করে করে আমরা পিছু মানে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে বা পিছনের দিকে যাই, তাহলে দেখা যাবে কি আমাদের ডাটা যেটা আমরা প্রসেস করছি, তো ডাটাটা ভুল ছিল, ডাটাতে কোনো মিসিং ডাটা ছিল, কোনো ডুপ্লিকেট ডাটা ছিল। আমরা আসলে যখন ডাটা প্রসেস করছি হয়তো বা আমরা এই জিনিসগুলো খেয়াল করিনি। তো ডাটাটা প্রসেস করা আহ, ক্ষেত্রে ডাটা কোয়ালিটিটা এবং প্রপার গভর্নেন্সটা মেনটেন করাটা খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার। গভর্নেন্সের জন্য বিভিন্ন ধরনের এখানে পলিসিস বা প্রসিডিউরস আছে, বিভিন্ন ধরনের রেগুলেশনস আছে, যেমন জিডিপিআর আছে, ডাটা লিনিয়েজ আছে, ডাটা ক্যাটালগিং আছে, এগুলো থ্রুতে আসলে ডাটা গভর্নেন্স মেনটেন করা হয়। ডাটা কোয়ালিটিটা আসলে হচ্ছে আমাদেরকে ইনশিওর করতে হয় বিভিন্ন রকম আসলে কোয়ালিটি চেকিং এর দিয়ে, যাতে আমাদের ডাটা অ্যাকুরেটলি আসতে থেকে ডাটা কমপ্লিট, দ্যাট মিনস আপনার কোনো ইনকমপ্লিট ডাটা যেন না আসে, এবং অন টাইমে ডাটা যেন আমরা ডাটাটা পাই। এখন দেখা যাচ্ছে আমরা পার্সিয়াল ডাটা পাইলাম, একটা ডাটা আমার লেটসে 2 মিলিয়ন রেকর্ড আছে কোনো একটা সোর্সে, আমরা পাইলাম হচ্ছে সেখানে 1 মিলিয়ন রেকর্ড, বাকি 1 মিলিয়ন রেকর্ড নাই। তো এটা একটা ইনকমপ্লিট একটা ডাটা, এবং দেখা গেলো একটা ডাটাটা একটা মানে টাইমলি আসলো না, 2 ঘন্টা পর ডিলে হলো, কিন্তু আমাদের যে এয়ার ফ্লোতে আমরা একটা শিডিউল করে রেখেছি যে প্রতিদিন ভোর 5টার সময় ডাটাটা মানে প্রসেসটা চলবে, ফায়ার করবে, ট্রিগার করবে। কিন্তু ওই ডাটাটা যে ডিলে করলো, এটা কারণে আমাদের পার্সিয়াল ডাটাটা বা ইনকমপ্লিট ডাটাটা উঠে গেল। তো এই জন্য আমার ডাটার কোয়ালিটিটা মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, বিগ ডাটাতে আমরা তো বিভিন্ন রকম সেন্সিটিভ ডাটাও স্টোর করি, তাই না? তো এখানে যেহেতু সেন্সিটিভ ডাটা স্টোর করে, এখানে ডাটা ব্রিচ বা আনঅথরাইজড কোনো অ্যাক্সেস, বাইরে থেকে কেউ যেন ডাটাটাকে অ্যাক্সেস করতে না পারে, কেউ যেন ডাটা ব্রিচ করতে না পারে, এটাকে এনশিওর করাও কিন্তু একটা চ্যালেঞ্জেস ব্যাপার। ঠিক আছে, তো এখানে বিভিন্ন ধরনের আসলে এনক্রিপশন মেকানিজম আছে, যে ডাটা এনক্রিপ্ট করা হয়, বিভিন্ন ধরনের অ্যাক্সেস মেকানিজম আছে, অথেন্টিকেশন মেকানিজম আছে, যেগুলো দিয়ে আসলে ডাটাকে প্রোটেক্ট করা হয় যাতে কেউ আনঅথরাইজ অ্যাক্সেস করতে না পারে। তারপরে আমাদের ডাটাকে মনিটর করা হয় বা হচ্ছে অডিটিং করা হয়, যাতে দেখা যায় যে আসলে আসলে ডাটাটা কি কোনো আনঅথরাইজ কেউ অ্যাক্সেস করতেছে আমাদের কোম্পানির বাইরে থেকে। তো এইগুলো হচ্ছে বেসিক্যালি বিগ ডাটা ইঞ্জিনিয়ারিং এর একটা বিভিন্ন চ্যালেঞ্জ। প্রাইভেসিটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। প্রাইভেসিটা আসলে আমাদের যে কমপ্লায়েন্সটা আছে সেটাকে আমাদের এনশিওর করাটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এখানে বিভিন্ন টেকনিক আছে, যেমন অ্যানোমালাইজেশন বা আদার্স টেকনিক আছে, এগুলোর থ্রুতে আসলে ডাটা প্রাইভেসিটা এনশিওর করা হয়। দেন আপনাদের কাছে মনে হয় সবার খুব ইম্পর্টেন্ট মানে সবার মানে একটা মনে হতে পারে আসলে তাহলে ডাটা ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে কি কি স্কিল থাকা জরুরি। ডাটা ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমি পরের স্লাইডে আসলে ডিটেলস বলবো, আমি একটু প্রথমে হাই লেভেলে বলে যাই। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকা টা দরকার আছে। বিগ ডাটা টেকনোলজিস, যেগুলো আমরা প্রিভিয়াস স্লাইড গুলোতে বলে আসছি, এটা একটা নলেজ থাকা জরুরি। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডিবিএমএস বা আরডিবিএমএস থাকা দরকার। ডাটা ওয়্যার হাউস এর নলেজ থাকা দরকার। ইটিএল বা ডাটা অর্কেস্ট্রেশন, অ্যাপাচি এয়ারফ্লো যেটা বলে আসলাম, এগুলার ডাইমেনশনাল মডেলিং, এই জিনিসটাও খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। ডাইমেনশনাল মডেলিংটা হচ্ছে আসলে আপনার ডাটা ওয়ারহাউসটাকে কিভাবে ডিজাইন করবেন, একটা স্টার স্কিমা। ডাইমেনশন মডেলিং হচ্ছে আসলে স্টার স্কিমা বলে একটা জিনিস আছে, যেখানে আসলে আপনার ডাটাটা আসলে একটা স্টারের মতো করে আসলে মডেলিং করা হয়, এটা আসলে ডাইমেনশনাল মডেলিং বলা হয়। বিভিন্ন ক্লাউড প্ল্যাটফর্ম আছে, ডাটা গভর্নেন্স, সিকিউরিটি, ডেভঅপস স্কিল আছে, ডেভেলপমেন্ট আর অপারেশনস যেটাকে বলা হয়। বিভিন্ন সফট স্কিল আছে, যেমন আপনার কমিউনিকেশন স্কিল বা হচ্ছে আপনার প্রেজেন্টেশন স্কিল, এগুলো দরকার। ঠিক আছে, তো এই স্লাইডটা দেখে আসলে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, যে এখানে এখানে আপনারা যে দেখতেছেন তার মানে কি আমাদের সবকিছু শিখতে হবে?
আসলে ব্যাপারটা এরকম না যে আমাদের এখানে যা যা আছে আমাদের সবই শিখতে হবে। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি প্রথমে আসি, এখানে আসলে পাইথন, জাভা বা স্কালা এবং এসকিউএল তিনটা জিনিস আছে এখানে। আমি যদি বলি মাস্ট, ঠিক আছে, আপনার ডাটা ইঞ্জিনিয়ারের জন্য মাস্ট হচ্ছে এসকিউএল। এসকিউএল জানতেই হবে, ঠিক আছে। যে যত ভালো স্কিল ডেভেলপার তার জন্য আসলে ডাটা ইঞ্জিনিয়ারটা হওয়াটা খুব ইজিয়ার। তো এসকিউএল ইজ এ মাস্ট। এর সাথে আপনারা পাইথন বা জাভা স্কেলা আপনাদের কাছে যেটা মানে আপনাদের কাছে যেটা ইজিয়ার মনে হয়, আপনার কমফোর্টেবল মনে করেন, সেটা আপনারা শিখতে পারেন। পার্সোনালি আমি আসলে পাইথনই মনে করি, কারণ পাইথনটা আসলে আহ, বিভিন্ন লাইব্রেরি আছে, যেমন পান্ডাস, নামপাই। এই পান্ডাস বা নামপাই দিয়ে আসলে খুবই ইজিলি ডাটা ইঞ্জিনিয়ারিংটা খুব ইজিলি করা যায়, এবং খুব অল্প কিছু কোড আপনার দেখা যায় 5-7 লাইনের কোড লিখলে আসলে আহ, অনেক কিছু করে ফেলা পসিবল। পাইরাস জাভা বা স্কেলাতে আসলে একটু ডিফিকাল্ট, একটু টাফ। দেন আছে আমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডিবিএমএস বা ডিবিএমএস। তো এখানে এসকিউএল আছে, নো এসকিউএল আছে, ঠিক আছে। মাই এসকিউএল, পোস্টগ্রেস এসকিউএল, ওরাকেল, এই তিনটা হচ্ছে আসলে আর ডিবিএমএস, রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেগুলো আসলে স্ট্রাকচার ডাটা হোল্ড করে। মঙ্গোডিবি, ক্যাসান্ড্রা হচ্ছে আপনার নো এসকিউএল। আমি প্রিফার করব মাই এসকিউএল, পোস্টগ্রেস বা ওরাকেল, যে কোনো একটা আপনারা এখানে শিখতে পারেন। মঙ্গোডিবি বা ক্যাসান্ড্রা থেকে একটা নিতে পারেন, মঙ্গোডিবিটা প্রিফার করি আমি, এক্ষেত্রে মঙ্গোডিবি শিখতে পারেন। বিগ ডাটা টেকনোলজিজ এর ক্ষেত্রে হাডুপ, স্পার্ক, কাফকা আছে এট দিস মোমেন্ট। স্পার্ক বা পাই স্পার্কটা ওয়াইডলি ইউজড বা খুবই পপুলার এই মোমেন্টে। ডাটা ওয়ারিং সলিউশনের মধ্যে রেডশিফট, বিগকোয়েরি, স্নোফ্লেক আছে। দেখা যাচ্ছে বিভিন্ন কোম্পানি এই মোমেন্টে আসলে দেখা যায় যে স্নোফ্লেকিংটাই প্রিফার করে বা চায়। ইটিএল টুল আছে বিভিন্ন টাইপের, এখানে ট্যালেন্ট, অ্যাপাচি নাইফাই। আগে আমরা অ্যাপাচি স্পার্ক, অ্যাপাচি এয়ারফ্লো দেখে আসছি, ইনফরমেটিক আছে, ওডিআই আছে, এসএসএস আছে। আপনারা একটা ইটিএল টুল বা অর্কেস্ট্রেশন টুল ইউজ করতে পারেন, লেটস অ্যাপাচি এয়ারফ্লো। এটা সম্পর্কে আপনারা যদি একটু স্টাডি করেন, এটা সম্পর্কে পড়াশোনা করেন, আহ, কোনো একটা ডিজাইন করেন, একটা ইউজ কেসে করেন, তো দ্যাটস গুড ফর ইউ। ক্লাউডের বিভিন্ন রকম প্ল্যাটফর্ম আছে, অ্যামাজনের আছে, এডাব্লিউএস, তারপরে আজিওর আছে, গুগলের আছে, গুগলের বিগকুয়েরি, তারপরে আজিওরের আছে হচ্ছে ডাটা লেক, তারপরে অ্যামাজনের আছে হচ্ছে এস3, ল্যামডা, ইসি2, বিভিন্ন ধরনের এখন টেকনোলজি আছে। এখান থেকে আপনারা যে কোনো একটা ক্লাউড প্রিফার চুজ করে নিতে পারেন এবং আপনারা শিখতে পারেন। ডাটা গভর্নেন্সের জন্য বিভিন্ন রকম আসলে আহ, বিভিন্ন মেকানিজম বা বিভিন্ন টেকনিক আছে, জিডিপিআর, জিসিপিআই, এনক্রিপশন বা অ্যাক্সেস কন্ট্রোল, বিভিন্ন মেকানিজম আছে। ডেভঅপস স্কিলও এটা এখন বর্তমানে ডাটা ইঞ্জিনিয়ারদের চাচ্ছে। ডকার, কুবারনেটিস, সিআইসিডি প্ল্যাটফর্ম, টেরাফর্ম, বিভিন্ন রকম স্কিলও চাই। বাট এখান থেকে যে আপনার সবই শিখতে হবে তা না, এর মধ্যে কারেন্টলি দেখা যাচ্ছে কুবারনেটিস বা ডকারটাই বেশি আসলে মার্কেটে বেশি, উম, এখন প্রিফারেন্সটা বেশি। আচ্ছা, ফিউচার ট্রেন্ডস অফ বিগ ডাটা। আমরা তো দেখতেছি আহ, যে কারেন্টলি বিগ ডাটা কি করতেছে, ফিউচারে আসলে বিগ ডাটাতে আরো আরো কি এটাকে ভার্সাটিলিটি অ্যাড করা যেতে পারে। ওকে, তো আপনারা হয়তো শুনে থাকবেন এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে জেনে থাকবেন। তো এআই একটা বিশাল একটা জিনিস, এর সাথেও বিগ ডাটাও মতো একটা বিশাল জিনিস। এই দুটা বড় জিনিস যদি একসাথে ইন্টিগ্রেট করা যায়, তাহলে কি হতে পারে? তাহলে তো আরো একটা বড় বিশাল জিনিস হতে পারে, যেটা দিয়ে আসলে এআই অ্যালগোরিদম বা মেশিন মেশিন লার্নিং অ্যালগোরিদম তৈরি করা যেতে পারে। যেটা দিয়ে আসলে বিভিন্ন রকমের আমরা প্যাটার্ন রিকগনাইজ করতে পারি, বিভিন্ন প্রেডিকশন করতে পারি। প্রেডিকশন মানে হচ্ছে let's say একটা কাস্টমার, আপনার মনে করেন আহ এক টাইপের প্রোডাক্ট কিনতেছে বিভিন্ন ই কমার্স একটা সাইট, ঠিক আছে। তো এটা হতে পারে যে আমাদের বিভিন্ন রিকমেন্ডেশন ইঞ্জিন তৈরি করে কাস্টমার যদি এই টাইপের প্রোডাক্ট কিনতেছে, তাহলে আমরা সিমিলার টাইপের প্রোডাক্ট তাকে সাজেস্ট করি, যেটা আসলে রিকমেন্ডেশন ইঞ্জিন বলা হয়। তো এই ধরনের প্রেডিকশন গুলা এআই এবং বিগ ডাটা বা মেশিন লার্নিং এর থ্রুতে করা হয়। তো এটার কিছু এক্সাম্পলস যদি বলে, যে আমাদের কিছু মানে প্রেডিক্টিভ মেইনটেনেন্স এর জন্য ম্যানুফ্যাকচারিং সেক্টরে আমরা এআই ইউজ করতে পারি। কাস্টমার প্রিফারেন্স, যেটা আগে বললাম যে এই ই কমার্স সাইটে আমার কাস্টমার প্রিফারেন্স কে আমরা মানে প্রায়োরিটি দিয়ে, যে কাস্টমার আর কি কি প্রোডাক্ট সে
চুজ করতে পারে বা কি কি সে নিতে পারে, ওটাকে আমরা আগে থেকে রিকমেন্ড করতে পারি। ফাইন্যান্সিয়াল সেক্টরে বিভিন্ন ফ্রড ডিটেকশন করার জন্য আসলে এআই টা দরকার আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে এস কম্পিউটিং। হচ্ছে বেসিক্যালি আমার যখনই ডাটা জেনারেট হবে ইনস্ট্যান্ট অন দা ফ্লাই আসলে ডাটাটা প্রসেসড হয়ে যাবে, ঠিক আছে। তো এক্ষেত্রে আসলে আমাদের হেল্পফুল বিভিন্ন এক্সাম্পল হতে পারে, যেটা হচ্ছে আমরা বিভিন্ন ভেহিকেল থেকে হচ্ছে সেন্সর ডাটা আসতে পারে। সো ওই সেন্সর ডাটার উপর বেস করে আমরা আসলে ড্রাইভিং ডিসিশন, যে আমরা কোন ডিরেকশনে যাব, আমাদের ড্রাইভিং আসলে ম্যাপটা কিরকম হবে, এই ধরনের বিভিন্ন রকম ডিসিশন দিতে পারে। তারপরে বিভিন্ন আইওটি, ইন্টারনেট অফ থিংস, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল যে আইওটি থিংস আছে, এখানে বিভিন্ন মেশিনারিজ আছে। মেশিনারিতে এগুলার মেশিনারি গুলো কারেন্ট স্ট্যাটাস কি, কোনো ধরনের এক্ষেত্রে পারফরমেন্স ডিগ্রেড করছে কিনা, তার কোনো ধরনের ফল্ট আছে কিনা, এই বিগ ডাটা দিয়ে এগুলো আসলে, বিগ ডাটা এবং এআই, এটা দুটার থ্রুতে আসলে এটা বের করা পসিবল। ডাটা ফ্যাব্রিক হচ্ছে অ্যানাদার ফিউচার ট্রেন্ড। এখানে আছে হচ্ছে বিভিন্ন ডাটা বিভিন্ন সোর্স থেকে ইন্টিগ্রেট করে একটা কমন একটা লোকেশনে, একটা ইউনিফর্ম একটা জায়গাতে নিয়ে আসা। এটা আসলে বিভিন্ন ট্রানজেকশনাল এবং অ্যানালিটিক্যাল ডাটা বিভিন্ন এক জায়গাতে, সেম জায়গাতে একটা সেম প্ল্যাটফর্মে একটা নিয়ে আসা, যেটা ইজিয়ার হয় ডাটা অ্যাক্সেস করার জন্য এবং সিকিউরিটি মেনটেন করার জন্য। ওকে, সো বেসিক্যালি আমরা স্লাইডের শেষ স্লাইডটাই শেষ করলাম এখানে। আহ, তো নেক্সট হচ্ছে আপনাদের যদি কোশ্চেন্স থাকে রিলেটেড, তো ফার্দার কোশ্চেন্স করতে পারেন। শাকিল ওকে, ভাই, ওভার থ্যাংক টু ইউ। ইউ। জি, থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। সবগুলা টপিক খুব ভালোভাবে আপনি এক্সপ্লেইন করছেন। আই আই থিঙ্ক আমরা সবাই সেটা বুঝতে পারছি। তো এখানে অনেকে অনেক টাইপের কোশ্চেন করছে, তো আমি আসলে র্যান্ডমলি কিছু কোশ্চেন নিচ্ছি। তো সবার শুরুতে এক ভাই বলছেন, ওনার নাম হচ্ছে ফাহাদ হোসাইন। তো উনি বলছে যে বিগ ডেটা ইঞ্জিনিয়ারিং আর ডেটা সায়েন্স এটা কি কোরিলেটেড কিনা সামহাউ। তো এটা যদি আপনি একটু এক্সপ্লেইন করেন, ডেটা ইঞ্জিনিয়ারিং আসলে ডেটা সায়েন্সের সাথে কিভাবে কোরিলেটেড, কারণ ডেটা সায়েন্সে তো আমরা জানি নর্মালি আমরা কি করি, ডেটা সায়েন্স বলতে আমরা বুঝি আসলে স্ট্যাটিস্টিক্স এর একটা আপডেটেড ভার্সন, তাই না? তো জি, ডেটা ইঞ্জিনিয়ারিং এর সাথে আবার ডেটা সায়েন্সের রিলেশনটা কেমন? ওকে। আচ্ছা, আমরা প্রিভিয়াস স্লাইড গুলোতে বলে আসছিলাম যে আসলে ডেটা ইঞ্জিনিয়ারদের আসলে রোলস এন্ড রেসপন্সিবিলিটিসটা কি, ঠিক আছে? এটা আসলে একটা ডাটা ইঞ্জিনিয়ার ভ্যারাইটিস অফ সোর্স থেকে ডাটা ইন্টিগ্রেট করে, দেন ডাটা প্রসেস করে, দেন একটা প্রসেস করার সময় বিভিন্ন রকম অ্যালগোরিদম বা বিভিন্ন রকম ট্রান্সফরমেশন লজিক অ্যাপ্লাই করে, ঠিক আছে। অ্যাপ্লাই করার পর দেন একটা ওয়েল স্ট্রাকচার্ড ওয়েতে ডাটাকে নিয়ে আসে ফর ফার্দার অ্যানালাইসিস হতে পারে, বা বিভিন্ন মেশিন লার্নিং অ্যালগোরিদম ওই প্রসেস ডাটার উপর হতে পারে, ঠিক আছে। তো একজন ডাটা ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে আপনার বিভিন্ন সোর্স থেকে ডাটাগুলোকে কালেক্ট করা, বিভিন্ন ফর্মুলা বা বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন লজিক অ্যাপ্লাই করা, করার পরে ফাইনালি একটা ওয়েল শেপ, একটা স্ট্রাকচার শেপে ডাটাকে স্টোর করা হয়, যাতে ফার্দার মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বা ডাটা সায়েন্টিস্ট ওই ডাটাটা ইউজ করে ওর উপর বিভিন্ন মেশিন লার্নিং অ্যালগোরিদম অ্যাপ্লাই করতে পারে। তো রাইট। ডাটা ইঞ্জিনিয়ারের রোলটা আর ডাটা সায়েন্টিস্টের রোলটা ডিফারেন্ট। একজন ডাটা সায়েন্টিস্ট এটা মানে তার জন্য এটা হেডেক না যে আসলে একটা সোর্স সিস্টেম থেকে কিভাবে ডাটাটা আসবে, কিভাবে এটার উপর বিভিন্ন রুল অ্যাপ্লাই হবে, কিভাবে ডাটা ক্লিন করা হবে, কিভাবে ডাটাটা স্টোর করা হবে, এগুলো তা একজন ডাটা সায়েন্টিস্টের হেডেক না, এটা একটা ডাটা ইঞ্জিনিয়ারের হেডেক, ঠিক আছে। ডাটা সায়েন্টিস্টের হেডেক হচ্ছে কিভাবে আমি মেশিন লার্নিং এফিসিয়েন্টলি ওটার উপর অ্যাপ্লাই করে বিভিন্ন প্রেডিক্টিভ অ্যানালাইসিস করতে পারবো, বিভিন্ন রিকমেন্ডেশন করতে পারবো কাস্টমারকে। সো এটা হচ্ছে তার রোলটা। তো এর দ্য ডিফারেন্স বিটুইন ডাটা ইঞ্জিনিয়ার আর ডাটা সায়েন্টিস্ট, দুটো ফিল্ড হিসেবে। ওকে, শাকিল ভাই, ওভার টু ইউ। থ্যাংক ইউ। অনেক সুন্দর করে এক্সপ্লেইন করছেন পুরো ব্যাপারটা। তো আচ্ছা ভাইয়া, দেন আরেকটা কোশ্চেন আমি যদি র্যান্ডম পিক করি, এখানে আরেকজন ভাই বলছেন, উনি নাম হচ্ছে নয়ন ভাই। তো উনি বলছেন যে আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে আসলে ডেটা ইঞ্জিনিয়ারিং আসলে এটা কি গুড ক্যারিয়ার কিনা, মানে এই ফিল্ডে আসলে ফিউচার কেমন, বা এআই দিয়ে আসলে সামহাউ ডেটা ইঞ্জিনিয়ারিং ফিল্ডটাকে আসলে কোনোভাবে রিপ্লেস করা যাবে কিনা? আচ্ছা, বেসিক্যালি
ডেটা ইঞ্জিনিয়ারিং বা আদার্স যে ফিল্ড গুলো, মেশিন লার্নিংও আমি এখানে নিয়ে আসতেছি। এগুলো কাইন্ড ইমার্জিং, ঠিক আছে, এগুলো আস্তে আস্তে বাংলাদেশে আসতেছে। আপনারা যদি বিভিন্ন জব সাইট, বিডি জবস বা লিঙ্কডইন পোস্টে দেখেন, আপনারা কিন্তু দেখবেন এখন কিন্তু বেশ ডাটা ইঞ্জিনিয়ার বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার উপর কিন্তু বেশ জবের সার্কুলার আসছে। আমি কিন্তু লাস্ট 1-2 সপ্তাহে অনেকগুলো কোম্পানির ডাটা ইঞ্জিনিয়ার পজিশন কিন্তু আমি দেখছি। বিভিন্ন সফটওয়্যার ইন্ডাস্ট্রি বলেন, আরএমজি সেক্টরও হতে পারে, বা আপনার বিভিন্ন টেলকো সাইটও হতে পারে, ঠিক আছে। তো বিভিন্ন সাইটে কিন্তু আপনার বিভিন্ন এই ডাটা ইঞ্জিনিয়ার চাচ্ছে এই মোমেন্টে। তো এটা কিন্তু ইমার্জিং এবং এটা কিন্তু ভালো একটা ডিমান্ড আছে। তো নট অনলি আপনার এখানে এখানে রিমোট জবের একটা ভালো ইয়ে আছে। আপনারা যদি বিভিন্ন রিমোট জব সেক্টরে সার্চ করেন, দেখবেন যে ডাটা ইঞ্জিনিয়ারের হিউজ ডিমান্ড। কারণ একজন ডাটা ইঞ্জিনিয়ার ডাটাকে ঠিকমতো প্রসেস করতে পারলেই কিন্তু আপনার ডাটা সায়েন্টিস্ট বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বা ডাটা অ্যানালিস্ট এটাকে ঠিকমতো ডাটাকে ইউটিলাইজ করতে পারে, ঠিক আছে। রাইট। তো বাংলাদেশ রাইট। পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলবো ডাটা ইঞ্জিনিয়ারিংটা খুবই একটা ব্রাইট ফিউচার। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। মনে হয় উনি বুঝতে পারছে। আচ্ছা। তো আচ্ছা ভাইয়া, এখানে আরেকজন ভাইয়া জিজ্ঞাসা করছেন। উনি 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 জানতে চাইছে যে অ্যাকচুয়ালি ডেটা ইঞ্জিনিয়ার যদি কেউ হইতে চায় তাহলে তার কোনো প্রিরিকুইজিটস আছে কিনা, মানে প্রিভিয়াসলি আসলে তার কোনো অভিজ্ঞতা থাকতে হবে কিনা ডেটা ইঞ্জিনিয়ারিং এর স্কিল গুলো শেখার জন্য। আচ্ছা, আমরা যদি প্রিভিয়াস স্লাইড গুলোতে যাই, আচ্ছা এখানে এগুলোতে হচ্ছে আসলে বেসিক্যালি একটা ডাটা ইঞ্জিনিয়ার কি কি স্কিলস গুলো থাকা দরকার। এখন হ্যাঁ, এমন হতে পারে যে একজন সামবডি, কেউ একজন ফ্রেশ, তার আসলে কোনো ধরনের নলেজ নেই। তো এখানে আসলে স্টেপ বাই স্টেপ একটা রোড ম্যাপ প্ল্যান করতে হবে, ঠিক আছে। যে আমি একজন ডাটা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আমার আমি লেটস সে প্রথম এক 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস, মানে ডিপেন্ডস তার সে কতটা আসলে এফোর্ট দিবে, কতটা সে প্র্যাকটিস করবে, কতটা লার্ন করবে, এটার উপর বেস করে একটা রোড ম্যাপ তৈরি করবে। তো প্রথমে একটা হতে পারে যে let's say সে একজন এসকিউএল দিয়ে শুরু করতে পারে। প্রথমে এসকিউএল এর থেকে একটা ভালো একটা নলেজ হলো, যেহেতু আমাদের এখন গুগলে সার্চ করলেই লটস অফ টিউটোরিয়ালস অ্যাভেলেবল, ঠিক আছে। W3 স্কুলস বলেন বা আপনার টিউটোরিয়ালস পয়েন্ট বলেন, ভ্যারাইটিস অফ অনলাইন টিউটোরিয়াল অ্যাভেলেবল, ঠিক আছে। এবং সবচেয়ে মোর ইম্পর্টেন্টলি হচ্ছে চ্যাট জিপিটি এখন আছে, ঠিক আছে। তো আপনারা ইজিলি হচ্ছে হেল্পও পাবেন, আবার হচ্ছে ইজিলি আপনারা আহ আহ, এক- কোন টপিক সম্পর্কে জানতে পারবেন। তো এভাবে আপনার আসলে বিভিন্ন রোড ম্যাপ তৈরি করবেন যে আমার আমরা এসকিউএল এর জন্য আমার 2 মাস 3 মাস, দেন আমি হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো, পাইথন উইথ পান্ডাস। এটার জন্য আমি রাখলাম হচ্ছে 2 মাস 3 মাস। এবং বিভিন্ন টিউটোরিয়াল গুলো কিন্তু খুব বেসিক লেভেল থেকে শুরু করে, এবং ওরা কিন্তু বলেই থাকে যে এটা কিন্তু একজন স্টুডেন্টকে বা একজন ইউজার সে কিছুই জানে না, ঠিক আছে। এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম আছে, আপনার এই যে ইউডেমি বলেন বা কোর্সেরা বলেন বা উডাসিটি আছে, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম আছে। এগুলোতেও কিন্তু আপনার বিভিন্ন কোর্স অফার করে, যেগুলো হচ্ছে জিরো নলেজ কেই বেস করে। বাট যেহেতু ওখানে কোনো ইন্টারেকশন হয় না, তো অনেক সময় আসলে ওখানে অনেকে এটা প্রিফার করে না। বাট বাই ডিফাইনিং এ প্রপার রোড ম্যাপ, যে আমি এসকিউএল এর জন্য 2 মাস 3 মাস, পাইথন পান্ডাসের জন্য 2 মাস 3 মাস, দেন হচ্ছে আমি ডাটাবেজ এর জন্য 1 মাস, বিভিন্ন ইটিএল টুল যেমন অ্যাপাচি এয়ারফ্লোর জন্য 1-2 মাস, ক্লাউডের জন্য আরো 1 মাস, এরকম একটা রোড ম্যাপ আসলে ডিপেন্ডিং অন হিজ ক্যাপাসিটি, এটার উপরে সে 5 মাস 6 মাস 1 বছর একটা রোড ম্যাপ তৈরি করতে পারে, এবং ওই অনুযায়ী সে আসলে একটা পর্যায়ে স্কিল শিখতে পারে। তো এটা আসলে যে কোনো একদম জিরো থেকে এটা স্টার্ট করা পসিবল, এবং সে একজন ডাটা ইঞ্জিনিয়ার হওয়া পসিবল। এবং আমি নিজেও অনেকে চিনি যারা আসলে এরকম জিরো থেকে এখন অনেক ভালো একজন ডাটা ইঞ্জিনিয়ার আছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এই টপিক নিয়ে যদি কথা উঠছেই, তো আরেকটা জিনিস অ্যাড করি। আমরা আসলে রিসেন্ট একটা কোর্স লঞ্চ করছি, বিকাম এ ডেটা ইঞ্জিনিয়ার। এই কোর্সটা আসলে ইনস্ট্রাক্টর ভাই, মানে আলফাজ ভাই কিন্তু ইনস্ট্রাক্টর। তা আমি যদি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে ভাই আপনাকে জিজ্ঞাসা করি যে ধরেন একজন মানুষ প্রিভিয়াসলি যদি ডেটা ইঞ্জিনিয়ারিং কোনো নলেজ না থাকে, তাহলে আপনি কতটুকু কনফিডেন্ট যে আমাদের এই কোর্সটা শেষ করে, বা আপনি যে এখানে কোচ হিসাবে আছেন, তো ওই কোর্স শেষ করার পরে সে জুনিয়র ডেটা ইঞ্জিনিয়ার হিসাবে তার কতটুকু স্কিল সে গেইন করতে পারবে? কারণ বর্তমানে ওকে, আসলে অনেক টাইপের প্ল্যাটফর্ম আছে যেখানে আসলে কোর্স অ্যাভেলেবল। আমি জানি এটা বাংলায় হয়তো বা নাই, বাট ইংরেজিতে বা হিন্দিতে অ্যাভেলেবল। বাট জি বাংলাদেশে জি। আমার মনে হয় আমরাই ফার্স্ট
তো আপনাকে পাইছি, so আমরা উই আর রিয়েলি ভেরি গ্রেটফুল। বাট আপনার সাইড থেকে আপনার কি মনে হয় তারা কত, তারা এই ডেটা ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে স্কিল গুলা, সেটা আসলে কোন লেভেল পর্যন্ত যাইতে পারবে, সেটা জুনিয়র ডেটা ইঞ্জিনিয়ার হিসেবে জব পাওয়ার জন্য এনাফ কিনা? ওকে, সো বেসিক্যালি আমরা আসলে যেই বিকাম এ ডাটা ইঞ্জিনিয়ার, বিগ ডাটা ইঞ্জিনিয়ার যে কোর্সটা আসলে আমরা এর সিলেবাসটা আসলে যেভাবে ডিজাইন করছি, এটা আসলে এমন ভাবে আসলে করা হয়েছে যে আসলে আহ, সে আসলে বলতে গেলে কিছুই জানে না, এভাবেই আসলে করা হয়েছে খুবই স্ক্র্যাচ থেকে একদম। তো স্ক্র্যাচ থেকে প্রত্যেকটা, যে এখানে এসকিউএল, পাইথন, পোস্টগ্রেস এসকিউএল, স্পার্ক, এয়ারফ্লো, এরকম বিভিন্ন টেকনোলজিস গুলো আমরা একদম স্ক্র্যাচ থেকে শুরু করে, মানে একজন আহ, যে ডাটা ইঞ্জিনিয়ার হতে, অ্যাসপায়ারিং ডাটা ইঞ্জিনিয়ার হতে চায়, সে ওগুলো আসলে আহ, শিখে, মানে একদম বিগিনার লেভেল থেকে শিখে ইন্টারমিডিয়েট দেন অ্যাডভান্স লেভেলে যেতে পারবে। এভাবে আসলে আমরা কোর্সটা ডিজাইন করছি। তো ইনশাল্লাহ আমার মনে হয় আমাদের যেই সিলেবাসটা, আপনারা সিলেবাসটা যদি দেখেন এবং এটা যদি কেউ এনরোল হয়ে, যদি কেউ এটা মানে এফোর্ট দেয়, এটা শিখে, ভাই আলটিমেটলি কি, লার্নিংটা আসলে নিজের, লার্নিং ও প্র্যাকটিসটা নিজের। এটা আসলে আমি বা আরো যারা বিভিন্ন আরো এক্সপার্ট ডাটা ইঞ্জিনিয়ার আছে, এটা আসলে কেউ কিন্তু আহ, আপনাকে জাস্ট আমরা গাইডলাইন দিতে পারবো, কিন্তু শিক্ষাটা কিন্তু নিজের। আপনি যত নিজে এফোর্ট দিবেন, নিজে যত পড়াশোনা করবেন, আহ, যত ভার্সাটাইল হবেন, আপনি আসলে তত ভালো ইঞ্জিনিয়ার হতে পারবেন। তো আমাদের এটা আমরা ডিজাইন করছি ফ্রম দ্য ভেরি স্ক্র্যাচ। তো আমরা চেষ্টা করছি আসলে মোটামুটি যত ধরনের টপিকস আছে একটা জুনিয়র ডাটা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, টপিকসটা কভার করা হয়েছে। তো ইনশাল্লাহ দেখা যাক, লেটস সি কিভাবে আরো সামনে আমরা প্রসিড করতে পারি। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ভাইয়া, নন সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসবে তারা কি আসলে এই ফিল্ডে তাদের ক্যারিয়ার তৈরি করতে পারবে কিনা? নন সিএসসি মানে ডাটা ইঞ্জিনিয়ারিং জবের জন্য আসলে সিএসসি ব্যাকগ্রাউন্ড হওয়াটা কতটা গুরুত্বপূর্ণ? দেখেন, আমি একটু এইখানে ডাটা ইঞ্জিনিয়ারিং এর থেকে আমি একটু যদি মানে পিছন দিকে একটু যদি যাই, আমাদের বাংলাদেশে তো মানে আপনার 2002, 3, 4, 5, 6 এই সাল 2002, 2003 সালেও তো আমাদের বিভিন্ন সফটওয়্যার ডেভেলপার ছিল, তাই না? তো দেখা যাবে তখন তো অনেক ইউনিভার্সিটিতে তো সিএসসি চালু ছিল না, তাই না? ইনফ্যাক্ট আমাদের ইউনিভার্সিটিতে তো আপনার দেখা যাচ্ছে অনেক পরে কম্পিটিশন শুরু হয়েছে। তো তখনকার যারা ডেভেলপার, আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে আসতেছি, তো সফটওয়্যার ডেভেলপমেন্ট যারা ছিল তারা কি এখন দেখবেন অনেকে কিন্তু অনেক ভালো পজিশনে চলে গেছে, এবং তার কিন্তু এখন আর ডেভেলপার না, তার আর্কিটেক্ট হয়ে গেছে, সলিউশন আর্কিটেক্ট হয়ে গেছে। তার এখন এটা পুরা একটা সলিউশন ডিজাইন করে যে এইভাবে এইভাবে সলিউশনটা হবে, তারা এখন আর কোডিং লেভেলে নাই, ঠিক আছে? তো সিমিলার এক্স্যাক্টলি আপনারা যদি এটার সাথে এটাকে রিলেট করেন, তো একজন নন সিএনসি ব্যাকগ্রাউন্ড, সেটা আসলে এটার সাথে আহ, সে ডাটা ইঞ্জিনিয়ারিং যে কনসেপ্ট গুলো সে ইজিলি গ্র্যাব করতে পারবে। কারণ এখানে আমি যেটা প্রিভিয়াসলি বলতেছিলাম, যে আমাদের আসলে কোর্সটা এমনভাবে আসলে ডিজাইন করা হয়েছে যাতে এখানে আমরা চেষ্টা করব যে আহ, কিছু জিনিস আছে যে জিনিসগুলো তো আসলে সিএসসি না হলে নন সিএসসি রাও তো জিনিসটা সম্পর্কে জানে, তাই না? তো ওইটার সাথে যাতে ফ্যামিলিয়ার থাকে। যেমন লেটস সে মনে করেন এক্সেল, একটা এক্সাম্পল বলতে, যদি এক্সেল তো আমরা সবাই চিনি, তো এক্সেলটা কিভাবে ডাটাবেজের সাথে রিলেট করা যায়, ঠিক আছে? তো এভাবে সাইড বাই সাইড কম্পেয়ার করে আমরা সামনে আগাবো। তো ইনশাল্লাহ নন সিএসসি ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে ডাটা ইঞ্জিনিয়ারিং বা মেশিন লার্নিং বা হোয়াট এভার এই ধরনের, এটা কোনো আসলে কোনো ব্যারিয়ার না, ঠিক আছে? আমি আগে বলছি যে এক্ষেত্রে আসলে লার্নিংটা খুব ইম্পর্টেন্ট, আপনি আসলে কি পরিমাণ এফোর্ট দিবেন। সেলফ লার্নিং ইজ এ ভেরি ভাইটাল। থ্যাংক ইউ। আচ্ছা, আহ, সজীব সজীব সাহাবাই জিজ্ঞাসা করছে, হোয়াট আর দ্য পার্টিকুলার ইউজ কেস অফ বিগ ডেটা ইন দ্য পজিশন অফ ডেটা সায়েন্টিস্ট। আচ্ছা, আমি যদি এখানে একটু অ্যাড করি, যে ডেটা সায়েন্টিস্টরা আসলে বিগ ডেটা বা ডেটা ইঞ্জিনিয়ারিং এর সাথে কিভাবে রিলেটেড। দেখেন আসলে একটা, যখন লার্জ স্কেলে অ্যাপ্লিকেশন আপনি তৈরি করতে যাবেন বা একটা প্রজেক্টে কাজ করতে যাবেন, তখন কিন্তু শুধু ডাটা সায়েন্টিস্ট থাকে না। একটা টিমে অনেক ধরনের মানুষ থাকে, ডেটা অ্যানালিস্ট থাকে, ডেটা সায়েন্টিস্ট থাকে, ডেটা ইঞ্জিনিয়ার থাকে, ডেভ অফ ইঞ্জিনিয়ার থাকে। তো তখন যেটা হয় আসলে, মানে ডেটা সায়েন্টিস্টরা যে কাজটা করে, অ্যাকচুয়ালি ডেটা সায়েন্টিস্টরা বেসিক্যালি ওদের মেইন টার্গেটটা হচ্ছে প্রেডিক্টিভ অ্যানালাইসিস করা, বা কোন একটা প্রেডিক্টিভ মডেল তৈরি করা এবং সেটাকে ডেপ্লয় করা, বা এই ধরনের কাজ। কিন্তু
ডেটা তো ডেটা গুলো তো নিয়ে আসতে হবে, তাই না, একটা প্রপার ফরম্যাটে। তো আপনাকে তো ডেটা ইঞ্জিনিয়ারের সাথে তো কোলাবোরেট করতে হবে। তো আপনার নট অনলি কোলাবোরেট, তার পরবর্তীতে যখন আপনি ডিপ্লয় করবেন, এখানে সিআই/সিডি পাইপলাইন বলতে একটা টার্ম আছে। হ্যাঁ, তো এই যে সিআই/সিডি পাইপলাইন করা, তো এগুলা যদি আপনার কোনো ধারণা না থাকে, তাহলে তো আপনি অটোমেট মানে অটোমেশন যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা তো আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারবেন না কোনো একটা মেশিন লার্নিং অ্যাপ্লিকেশনে বা মেশিন লার্নিং বেসড অ্যাপ্লিকেশনে, তাই না? তো আপনার ডেটা যখন সাপোজ কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট মানে হবে না, বা আপনি জানেন না, তো আপনি তো স্মার্ট কোনো একটা কাজ করতে পারবেন না। সো অবশ্যই একজন ডেটা সায়েন্টিস্টের আসলে ডেটা ইঞ্জিনিয়ারিং রিলেটেড কনসেপ্ট থাকাটা অনেক জরুরি। খুব ভালো না থাকলেও মোটামুটি বেসিক টু ইন্টারমিডিয়েট নলেজ থাকাটা আসলে খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, ওইরকম আমি আর খুবই রিলেভেন্ট কোনো কোশ্চেন পাচ্ছি না। আচ্ছা, পিসি কনফিগারেশন একটা কথা আসছে ভাই, আসলে ডেটা ইঞ্জিনিয়ারিং এর টাস্ক গুলো করার জন্য কি খুব হাই লেভেলের পিসি লাগবে কিনা, বা কি ধরনের পিসি লাগবে, আপনি যদি কোনো রেকমেন্ড থাকে থাকে। আচ্ছা। আহ হ্যাঁ, আসলে এই কোশ্চেনটা হ্যাঁ ভ্যালিড, কারণ হচ্ছে এখনকার যেই অ্যাপ্লিকেশন গুলো আসলে আসতেছে, এটা আসলে দেখা যাচ্ছে আপনার এটার জন্য বিভিন্ন ধরনের একটু কম্পিউটেশনটা ভালো হইতে হয়। কারণ লেটস সে স্পার্ক আপনি আপনার লোকাল মেশিনে কনফিগার করবেন, তাই না? বা হচ্ছে আপনার পাইথন, মানে আপনি যখন ডাটা ইঞ্জিনিয়ার কাজ করবেন, আপনার বিভিন্ন টুলস এন্ড টেকনোলজি নিয়ে কাজ করতে হবে। এর মধ্যে পাইথনও থাকতে পারে, একটা ডাটাবেস থাকবে, তারপর হচ্ছে স্পার্ক থাকবে। তো এক্ষেত্রে আসলে আমি অবশ্যই সাজেস্ট করবো একটা ভালো কনফিগারেশনের ডেস্কটপ হোক বা ল্যাপটপ হোক, হোয়াট এভার ইট ইজ, যাতে আপনার অ্যাটলিস্ট 16 জিবি বা 8 জিবি, মানে 8 জিবির নিচে আপনারা র্যাম নেবেন না। বা বেটার হয় 16 জিবি যদি র্যাম থাকে। তো এক্ষেত্রে আপনার যেহেতু আপনার মেশিনের উপরে আপনি কমপ্লিটলি লোডটা দিবেন, বিভিন্ন ডাটাবেস সার্ভার, কারণ আপনার মেশিনটা একটা সার্ভার আসলে বেসিক্যালি। তো এক্ষেত্রে একটা ভালো কনফিগারেশন ল্যাপটপ নেওয়া দরকার। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, সো আচ্ছা, এখানে খুব একটা আরেকটা আরেকটা কোশ্চেন আসছে যে, ধরেন একজন মানুষ ডেটা ইঞ্জিনিয়ার যদি হইতে চায়, তাহলে তার প্রোগ্রামিং এর ডেপথ আসলে কতটা অ্যাডভান্স লাগবে, মানে লেভেল অফ প্রোগ্রামিং নলেজটা আসলে কেমন হওয়া উচিত? খুবই কি অ্যাডভান্স লেভেলের নলেজ লাগবে, নাকি লাইব্রেরি বেসড কাজ করবে, মানে ব্যাপারটা আসলে কিরকম? আসলে হ্যাঁ, সাকিব আপনি যেটা বলছেন, সেকেন্ড যেটা ইয়াটা আসলে কাইন্ড অফ ওরকম। এখানে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে আপনার আমরা যেটা বলছি যে পাইথন যেটা ছিল না, পাইথনের আসলে আমাদের যে লাইব্রেরিজ আছে পান্ডাস বা নামপাই, এই পাইথন বা পান্ডাস দিয়ে আসলে পুরো ডাটা ইঞ্জিনিয়ারিংটা আসলে ডেভেলপ করা পসিবল। ঠিক আছে? তো এখানে আসলে লাইব্রেরি বেসড, এবং লাইব্রেরির মধ্যেও আসলে স্পেসিফিক কিছু জিনিস আছে, লেটস সে ডাটা ফ্রেম, এটা আপনারা পরবর্তী সময়ে সার্চ করলে পাবেন জিনিসটা। তো এরকম স্পেসিফিক আসলে কিছু জিনিস সম্পর্কে যদি আপনারা ভালো মতো জিনিসটাকে, মানে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুব ক্লিয়ার থাকে, কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, আসলে এগুলা আহ, মানে ইজি টু গ্র্যাপ ডাটা ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার। আচ্ছা, এখানে এখানে যে আমি আরেকটু অ্যাড করি, যে যে ভাই যে কোশ্চেনটা করছেন, তো অ্যাকচুয়ালি আপনি যেহেতু লাইব্রেরিটা যেহেতু পাইথন ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা, তো অবশ্যই আপনার পাইথন ল্যাঙ্গুয়েজের নলেজ তো লাগবে। ল্যাঙ্গুয়েজের কিছু বেসিক নলেজ আছে, যেমন ধরেন কিছু পাইথনের কন্ডিশন, তারপর লুপ কেমনে কাজ করে, তারপর ডাটা স্ট্রাকচার গুলো কেমনে কাজ করে, হ্যাঁ ফাংশন কেমনে কাজ করে, এই ধরনের কনসেপ্ট গুলো তো বেসিক কনসেপ্ট, তো এগুলো আপনার লাগবে। দেন আপনি হয়তো স্পেসিফিক কিছু লাইব্রেরি শিখবেন, যেমন হইতেছে পান্ডাস, নামপাই, তারপর পোলার্স। যদি লার্জ স্কেলের ডাটা সেট নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে মেমোরির একটা ব্যাপার থাকে। তো পোলার্স ইজ গুড, অলসো গুড। সো আপনি লাইব্রেরি বেস যখন কাজ করবেন, তখন আসলে প্রিভিয়াসলি ভাই যে কথাটা বলছে, যে আসলে 2-1 লাইন কোডের মাধ্যমে অনেক বড় বড় কাজ করে ফেলা যায় পাইথনে। তো এটাই আসলে সুবিধা। ঠিক আছে, তো অবশ্যই আপনি লাইব্রেরি বেসড কাজ বেশি করবেন ওই সময় হয়তো, বাট একদম প্রোগ্রামিং যেটা মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার ডেভেলপমেন্ট রিলেটেড, যে কোড যে কাজগুলো বেশি হয়, তো আসলে এখানে কোড হয়তো বা খুব এক মানে এখানে প্রয়োজন হইতে পারে, বাট বেশিরভাগ মোস্ট অফ দ্য টাইম হয়তো বা আপনি লাইব্রেরি রিলেটেড কাজ বেশি করবেন। ঠিক আছে, তো লাইব্রেরি গুলো আসলে খুব ভালোভাবে শেখাটা আসলে ইম্পর্টেন্ট, মানে পাইথনের লাইব্রেরির কথা বলছি। ঠিক আছে। আচ্ছা, আরেক ভাই কোশ্চেন করছে যে হুইচ শুড আই লার্ন ফার্স্ট, মেশিন লার্নিং অর ডেটা ইঞ্জিনিয়ারিং? দেখেন ভাই, আসলে মেশিন লার্নিং এন্ড ডেটা ইঞ্জিনিয়ারিং বোথ আর সেপারেট। সেপারেট কোন সেন্সে? ধরেন মেশিন লার্নিং এর স্কিল গুলো আলাদা, ডেটা ইঞ্জিনিয়ারিং এর স্কিল গুলো আলাদা, বাট মেশিন লার্নিং শিখতে গেলে তো ডেটা লাগবে আপনার। এটা তো কোথাও না কোথাও থেকে নিয়ে আসতে হবে। তো আপনি হয়তো বা ইনিশিয়ালি
কোনো একটা সিএসভি ফাইল বা এক্সেল বা স্প্রেডশিটের ডেটা নিয়ে হয়তো বা কাজ করতেছেন, বাট সবসময় তো আর আপনি এরকম থাকবেন না। আপনি যখন ইন্ডাস্ট্রি রিলেটেড কাজ করতে যাবেন তখন হয়তো বা আপনার লার্জ স্কেলের ডেটা নেওয়া লাগবে, মানে যে রিয়েল ওয়ার্ল্ড ডেটা বা কোম্পানির যে রিয়েল ডেটা সেটা নিয়ে হয়তো কাজ করা লাগবে। তো ওই ওই সেন্সে গিয়ে হচ্ছে যে আপনার ডেটা ইঞ্জিনিয়ারিং এর কনসেপ্টটা আপনার লাগবে। এখন দুইটা যেহেতু এমন না যে একটার সাথে আর একটা শিখলে আরেকটাতে হেল্প পাবেন, আরেকটা বা দেখা যাচ্ছে যে হয়তো ডেটা ইঞ্জিনিয়ারিং শিখলে আপনি মেশিন লার্নিং হেল্প পাবেন না। আসলে মেশিন লার্নিং আলাদা, ডেটা ইঞ্জিনিয়ারিং আলাদা। ডেটা ইঞ্জিনিয়ারিং এর স্কিল গুলো হচ্ছে ডেটা ইঞ্জিনিয়ারিং এর মতো, আর মেশিন লার্নিং এর স্কিল গুলো হইতেছে মেশিন লার্নিং এর মতো, মানে স্ট্যাটিস্টিক্স ম্যাথমেটিক্স এই রিলেটেড। সো আপনি যে কোনো একটা আগে শিখতে পারেন, এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নাই। আপনি আগে মেশিন লার্নিং ও শিখতে পারেন, আপনি আগে ডেটা ইঞ্জিনিয়ারিং ও শিখতে পারেন, সেটা আপ টু ইউ, ইয়োর উইশ। এক কোনোটা কোনোটার জন্য বার্ডেন না, ঠিক আছে? আর এই ফিল্ডে কাজ করতে গেলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনি যত বেশি স্কিল থাকবে, আপনার যত বেশি ফিল্ডের স্কিল, ধরেন আপনি ডেটা সায়েন্টিস্ট, আপনি যত বেশি স্কিল থাকবে তত বেশি আপনি হেল্প পাবেন ফিউচারে, ক্যারিয়ারে, ঠিক আছে? কারণ এটা আসলে ডিপেন্ড করে কোম্পানির উপর, আপনি কোন কোম্পানিতে জব করতেছেন। সবাই তো আর গুগলে জব করবে না বা ফেসবুকে জব করবে না, তাই না? তো স্টার্ট আপে যদি জব করেন তাহলে দেখবেন যে আপনি অ্যাজ এ ডেটা সায়েন্টিস্ট আপনার ডেটা ইঞ্জিনিয়ারিং এর কাজও করা লাগতেছে, ডেটা অ্যানালিস্টের কাজও করা লাগতেছে, আবার সামটাইমস আপনার হয়তো বা ডেপ্লয়মেন্টের কাজও করা লাগতেছে, ডেভঅপস এর কাজও করা লাগতেছে। তো এগুলা হইতেছে কি জানেন, মানে ডিপেন্ড করে অনেক সময় কোম্পানির উপর। তো আপনার জব পজিশন দিয়ে দিচ্ছে ডাটা ইঞ্জিনিয়ার, পরে দেখা গেছে যে তাদের দিয়ে করাইতেছে ডাটা অ্যানালাইসিস এর কাজ বা হচ্ছে যে ডেভঅপ এর কাজ। তো আ- আসলে ডিপেন্ড করে কোম্পানির উপর সামটাইমস। সো যত বেশি স্কিল থাকা যায় তত ভালো, বাট যে রিকোয়ার্ড যে স্কিল প্রতিটা পজিশনের জন্য সেটা তো অবশ্যই লাগবে, সেটা ঠিক রেখে যত বেশি স্কিল গেইন করা যায়। ওকে, এটা এটা মানে আমার সাইড থেকে আমার যেটা মনে হয়, কারণ বড় কোম্পানিতে আসলে প্রতিটা ছোট ছোট কাজের জন্য অনেক লোক মানে রাখা আছে, বাট ছোট ছোট কোম্পানিগুলোতে আসলে নাই। ছোট ছোট কোম্পানিতে একটা নির্দিষ্ট জবের জন্য হয়তো তারা হায়ার করে, বাট তারা আসলে অনেক টাইপের কাজ করে তাকে দিয়ে। সো এই ক্ষেত্রে সে মাল্টিপল নলেজটা আসলে অনেক ইম্পর্টেন্ট, মানে মাল্টিপল ফিল্ডের নলেজ। আপু সম্ভবত উনি জিজ্ঞেস করছে যে ওনার একটা ক্যারিয়ার গ্যাপ আছে 4 থেকে 5 বছরের। তো এই ক্যারিয়ার গ্যাপ গ্যাপ থাকার কারণে ওনার কি পরবর্তীতে আহ, যদি উনি স্কিল গেইন করে সামহাউ যে কোনো ভাবে, তো তারপরে জব পাইতে কি কোনো এটাকে ক্যারিয়ার গ্যাপটা কি খুব ইম্পর্টেন্ট কিনা বা কোনো একটা প্রবলেম হবে কিনা, বা ক্যারিয়ার গ্যাপটা আসলে কিভাবে দেখা হয়? ক্যারিয়ার গ্যাপটা আসলে আপনি জিনিসটা কিভাবে হ্যান্ডেল করবেন, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। হ্যাঁ, ক্যারিয়ার গ্যাপটা এটা বিভিন্ন ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করে যে আসলে রিজনটা কি, মানে আপনি কেন 2 বছর 3 বছর 4 বছর আপনি আসলে কেন জব থেকে নাই, ঠিক আছে? এটা জিজ্ঞেস করে একটু। বাট এটা যদি মানে আসলে কোনো আপনার কোনো লজিক্যাল কোনো ভালো একটা রিজন দেখাতে পারেন, যে let's say আমি আমার ফ্যামিলি কোনো ইস্যুস ছিল, যেটা খুবই ভ্যালিড একটা রিজন, এবং আমি ফ্যামিলি ইস্যুস বা কোনো একটা আদার একাডেমিক কোনো কারণে, এবং আমি ওই সময়টাতে আমি বসেছিলাম, ঠিক আছে? আমি বসেছিলাম না, আমি বিভিন্ন নলেজ গ্যাদার করছি, আমি বিভিন্ন পড়াশোনা করছি, বিভিন্ন প্র্যাকটিস করছি, প্রোগ্রামিং করছি। তো এই জিনিসগুলা যদি মানে আসলে ব্যাপারটা কি, আপনার রিক্রুটারকে সবসময় কনভিন্স করতে হয়, ঠিক আছে? তো আপনি কিভাবে কনভিন্স করবেন? তো ওরা এই জিনিসটাকে যেন তারা কোনোভাবে নেগেটিভ না নেয়, যে আপনি 4 বছর মানে অ্যাজ এ মানে জাস্ট চুপচাপ বসেছিলেন, কোনো কাজ করেন নাই। তো আপনাকে দেখাতে হবে না, আমি 4 বছর আমি কিছু কাজে বিজি ছিলাম। দ্যাট মিনস এটা আপনার হতে পারে আপনার লার্নিং, এটা হতে পারে আপনার কোনো এডুকেশনাল পারপাস, কোনো এক্সট্রিম কেস আপনার ফ্যামিলি ইস্যুস, বা আপনি এটা বলতে পারেন যে না আমি let's say আমি কোনো অনলাইনে কোনো কিছু রিমোট জব টব বা এই জাতীয় কিছু একটা করছি। তো এটা আসলে এভাবে জিনিসটাকে হ্যান্ডেল করা যেতে পারে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকজন ভাইয়া জিজ্ঞাসা করছে যে বিজ্ঞানীদের জন্য আসলে ইনিশিয়ালি কোন ক্লাউড সার্ভিসটা বেস্ট হবে। দেখেন ভাই, এটা ডিপেন্ড করে আসলে আপনি কি করতে চান তার উপর, বুঝছেন? কারণ ক্লাউডে তো ওদের ভাই হাজার হাজার সার্ভিস আছে, বাট আপনি কোন সার্ভিসটা লাগবে। তো ইন বিগিনারদের জন্য আমার মতে এডাব্লিউএস গুড, এডাব্লিউএস জিসিপি আজুর সবই গুড। যেমন ইউরোপে আসলে আজুর চলে, বেশি চলে। তারপর ইউএসএ বা এশিয়া এই সাইড গুলোতে আসলে এডাব্লিউএস অনেক বেশি চলে, আজুরও চলে, বাট ইউরোপে আসলে আজুরটা বেশি চলে। মানে আমি যা দেখি আমার আশেপাশে আজুরটা বেশি চলে। আহ, আর জিসিপিও ইম্পর্টেন্ট, জিসিপিও গুড। বাট আপনি এখানে তো আপনি যদি এডাব্লিউএস এর সাবস্ক্রিপশন আসলে স্টুডেন্টদের জন্য তো মানে টাকা লাগে না। আমার মনে হয় 6 মাস কি 6 মাস কি 3 মাসের একটা ওরা ফি দেয়। হ্যাঁ,
সো আপনি নিতে পারেন। আপনি যদি একটু গুগলে সার্চ করেন একটা জাস্ট, হ্যাঁ ওখানে একটা ক্রেডিট কার্ড মানে সাবমিট করতে হয়। ওইখানে হয়তো আপনার $1 লাগবে। $1 হয়তো কেটে নিবে, ওইটা আবার ব্যাক দিয়ে দেয়, ঠিক আছে? তাছাড়া আপনার কোনো টাকা লাগবে না। হ্যাঁ, সো আপনি এটা এডাব্লিউএস দেখতে পারেন, এডাব্লিউএস বা মানে আসলে স্পেসিফিক ভাবে বলা আসলে খুবই কঠিন, কারণ সবগুলাই ভালো। হ্যাঁ, আপনি যে তিনটা নাম বলছেন, মানে একটা বাদ দিয়ে আরেকটা আসলে বলাটা খুব কঠিন। সবই আসলে ভালো, আপনার যেটা ভালো মনে হয় আপনি করতে পারেন। কারণ আমি যদি স্পেসিফিক ভাবে বলি একটা এডাব্লিউএস, আমার কিছু কোম্পানি আছে দেখবেন এডাব্লিউএস এ কাজ করে না, ওরা তো আজুরে কাজ হুম করে। তো হুম তাহলে আসলে বলাটা আসলে হার্ড না? তো আপনি যে কোনো একটা ক্লাউড সার্ভিস সম্পর্কে ভালো জানলেই অন্য একটা ক্লাউড সার্ভিসে খুব তাড়াতাড়ি শিফট করতে পারবেন, এতে করে আপনার সমস্যা নেই। কারণ অলমোস্ট দেখা যাচ্ছে যে হয়তো হালকা কিছু ডিফারেন্স আছে, যেটা হয়তো বা আপনি যখন একটা ভালোভাবে বুঝবেন, বাকিগুলো হয়তো বা আপনি সেটা রিলেট করতে পারবেন। তিনটার মধ্যে হ্যাঁ, ইয়াস, সিমিলারিটি আছে, অবশ্যই সিমিলারিটি আছে, কারণ আপনি তো ক্লাউড প্ল্যাটফর্ম ইউজ করতেছেন, অবশ্যই সিমিলারিটি আছে। আচ্ছা, আমাদের বলছে যে কোর্স সিলেবাসের মডিউলে বিগ ডেটা টেকনোলজিস অনলি 4 আওয়ার্স। আচ্ছা ভাই, তার ওইটা বিগ ডেটা টেকনোলজি আপনি জাস্ট 4 আওয়ার্স দেখছেন, ঠিক আছে, বাট তারপরের ইয়াটা দেখেন, প্রতিটা মানে টুল গুলা দেখেন, ওটা আলাদা ভাবে রাখা হয়েছে আর কি। ঠিক আছে, ওটা যদি আপনি দেখেন, ওটা আলাদা ভাবে রাখা হয়েছে। সো অনলি মানে 4 আওয়ার্স না। কারণ প্রিভিয়াসলি তো আপনি আরো অনেক কিছু শিখবেন। প্রিভিয়াসলি তো আপনি অ্যাপাচি এয়ার ফ্লো শিখবেন, তারপর হইতেছে ইটিএল এর জন্য যে টুল আছে, এগুলো এগুলো যখন ডিটেলস জানবেন, তো মানে একসাথে একটা রিলেটেড, সো এটা আসলে মানে কোয়াইট হার্ড। আর ওইখানে আপনি যখন পাইস্পার্ক শিখতে যাবেন, তো পাইস্পার্ক বা হচ্ছে আহ মানে হেড অফ ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেম, এইচডিএফএস, তো এগুলা যখন শিখতে যাবেন, তো আলটিমেটলি এটা আসলে মানে 4 আওয়ার্স ইজ এনাফ। তো দ্যাটস ওয়াই ওখানে 4 আওয়ার্সই রাখা হয়েছে। বুঝতে পারছেন কি কোশ্চেন করছে? আচ্ছা, আপনারা যদি কেউ মানে ইয়া করতে চান, মানে মানে আনমিউট করে কথা বলতেছেন, আপনারাও কিন্তু করতে পারেন, কোনো সমস্যা নাই। আনমিউট করে কথা বলতে পারেন। সালাম আলাইকুম ভাই। জি প্লিজ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাই এই কোর্সে যে টপিক গুলো দেখানো হয়েছে সবগুলো কি কভার করবে? মানে যেগুলো ভাই দেখাচ্ছে ম্যাক্সিমাম গুলা যেগুলো বলেছে আর কি স্লাইডে। আপনি মডিউলটা দেখেন, উনি কিন্তু একটা কথা বলছে যে এটা দেখে আসলে কোর্সের যে একটা ইয়া ছিল যে যে নেসেসারি টুলস, হ্যাঁ টুলস, একটা স্লাইড ছিল। উনি কিন্তু প্রথমে বলছে যে ব্যাপারটা এরকম না যে আপনার সব টুলস শিখে ফেলতে হবে, বাট অল আর নেসেসারি। বাট প্রতিটা ফিল্ড আছে কাজে, যেমন ইটিএল এর জন্য কিছু ব্যাপার আছে, আবার হয়তো বিগ ডেটা নিয়ে কাজ করতে গেলে আলাদা কিছু টুল আছে। সো আবার ডেটাবেজের ক্ষেত্রে আবার আলাদা কিছু সার্ভিস আছে। সো মানে এমন না যে আপনার সবকিছু শিখে ফেলতে হবে, বাট প্রতিটা ফিল্ডের জন্য স্পেসিফিক যে টুলগুলা, সেই টুলগুলো অবশ্যই কভার করা হবে। মানে অ্যাজ এ জুনিয়র ডেটা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আপনার যা যা প্রয়োজন, আপনি সিলেবাসটা দেখলে বুঝতে পারবেন। জি ভাই, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, আর কার কোনো ভাইয়া, কোশ্চেন আছে? হ্যালো, আসসালামু আনমিউট আলাইকুম করে ভাইয়া। বলেন। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই প্লিজ। জি ভাইয়া, আপনাদের ডাটা সায়েন্সের যে কোর্সটা, ডাটা সায়েন্সের কোর্সটা করার পর পর ডাটা ইঞ্জিনিয়ারিং করাটা বেটার, নাকি আসলে স্পেসিফিকলি ডাটা ইঞ্জিনিয়ারিংটা দিয়ে স্টার্ট করাটা হচ্ছে ওয়েল হবে আর কি? এই ব্যাপারটা একটু মানে দরকার ছিল আর কি। অ্যাকচুয়ালি যদি বোথ এরকম আর হয়, ডিফারেন্ট। হ্যাঁ, বোথ আর ডিফারেন্ট। তো আপনি যে কোনোটা আগে শিখতে পারেন, এটা কোনো সমস্যা নাই। মানে কোনোটার জন্য ব্যারিয়ার না। ওকে। বুঝতে পারছেন? যেমন ধরেন আপনি যদি একজন সফটওয়্যার মানে একটা ওয়েব ডেভেলপার, ওয়েব কি বলবো, ধরেন ব্যাক এন্ড ডেভেলপার হতে চান, তাহলে আপনাকে ফ্রন্ট এন্ড আগে শিখতে হয়। নর্মালি একটু মোটামুটি একটা ইন্টারমিডিয়েট নলেজ লাগে, কারণ ফ্রন্ট এন্ড না থাকলে তো আপনি ব্যাক এন্ড পারবেন না, তাই না? ব্যাপারটা এরকম। কিন্তু হুম আসলে হুম মেশিন হুম। লার্নিং এবং ডেটা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে সেরকম কোনো ব্যারিয়ার নাই যে আগে মেশিন লার্নিং শিখতে হবে তারপর ডেটা ইঞ্জিনিয়ারিং, বা আগে ডেটা ইঞ্জিনিয়ারিং তারপর মেশিন লার্নিং, এরকম কোনো ব্যারিয়ার নেই। না না, আমি আপনি ডাটা সায়েন্সের ক্ষেত্রে বললাম যে ডাটা ইঞ্জিনিয়ারিং পার্টটাতে আসতে হলে ডাটা সায়েন্সটা কি কি আগে শিখে আসা উচিত? ডাটা সায়েন্সের না 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 আপনাদের না, যে কভার পুরোটাই করতেছেন আলাদা। এরকম? নো নো নো, আপনার এটা নেসেসারি না। আপনি ডেটা ইঞ্জিনিয়ারিং দিয়েও শুরু করতে পারেন, আপনি ডেটা সায়েন্স আলাদা, মেশিন লার্নিং আলাদাভাবে শুরু করতে পারেন। মানে কোনোটার জন্য ব্যারিয়ার না। ওকে। কবে থেকে শুরু করতেছেন এই যে ডাটা ইঞ্জিনিয়ারিং এর কোর্সটা আচ্ছা, ভাইয়া? ডেটা ইঞ্জিনিয়ারিং আমরা এই মাসে শুরু করতেছি 11 তারিখে। 11 তারিখ থেকে, ওকে। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ভাইয়া আমার লার্নিং প্রসেসে আমি কত সময় পর বুঝবো যে আমি একজন জুনিয়র ডাটা ইঞ্জিনিয়ার বা মানে আমি চাকরির জন্য পারফেক্ট? ভাই ভাই আছেন? জি ভাইয়া। হ্যাঁ, ওনাকে যদি ভাই একটু অ্যান্সারটা কোশ্চেন, দিয়ে দিতেন। একটু কোশ্চেনটা, হ্যাঁ না শিওর, একটু ভাই কোশ্চেন আবার রিপিট করবেন একটু কাইন্ডলি। জি ভাইয়া, ভাইয়া আমার লার্নিং প্রসেসে আমি কত সময় পর বুঝবো যে আমি একজন ডাটা ইঞ্জিনিয়ার বা আই এম পারফেক্ট ফর ইন্টার্নশিপ? আচ্ছা, এক্ষেত্রে আপনার আমি যে বিভিন্ন আপনার টপিকস দেখাইছিলাম বা টেকনোলজি, টুলস এন্ড টেকনোলজি দেখাইছিলাম, ঠিক আছে, যে এসকিউএল, পাইথন উইথ পান্ডাস, স্পার্ক, তারপর হচ্ছে আপনার এগুলা একটা আপনার প্রোগ্রামিং করতে করতে না আপনি আসলে বুঝে যাবেন যে আপনি আসলে কোন লেভেলে আছেন, ঠিক আছে। তো এটা একটা সার্টেন আপনার মধ্যে কনফিডেন্স গ্রো হবে যে না, এটা আসলে আই এম ওকে টু গো উইথ ইন্টারভিউ, ঠিক আছে। তো এখানে আরেকটা ব্যাপার যেটা আমি বলতে পারি আপনাকে, আপনি কোন একটা ইউজ কেস নিতে পারেন, ঠিক আছে। আপনি মনে করেন সবকিছু শিখলেন, ঠিক আছে, সবকিছু শিখার পরে মানে আপনার এসকিউএল, ডাটাবেস, তারপরে বিভিন্ন এই জিনিস শেখার পরে আপনি হচ্ছে একটা ইউজ কেস নিলেন, ইউজ কেস নেওয়ার পর আপনি পুরাটা ডিজাইন করলেন, ঠিক আছে। যে আপনি ডাটা এক্সট্রাক্ট করতে পারতেছেন একটা সোর্স সিস্টেম থেকে, আপনি বিভিন্ন রুল অ্যাপ্লাই করতে পারতেছেন, দেন ফাইনালি একটা ডাটাবেজে লোড করতে পারতেছেন। তো এবং এটাকে আপনার একটা ডাটা পাইপলাইনিং, একটা শিডিউলিং করতে পারতেছেন, মানে একটা এন্ড টু এন্ড প্রসেস, আপনার এন্ড টু এন্ড প্রসেস আপনি যখন ডেভেলপ করতে পারতেছেন এবং আহ, অনেকটা মানে আপনার কাইন্ড অফ উইদাউট হেল্প অফ চ্যাট জিপিটি, ঠিক আছে, চ্যাট জিপিটি হেল্প ছাড়া আপনার নিজের কনসেপচুয়ালি আপনি বুঝে করতে পারতেছেন, তখনই আসলে আপনি মনে করবেন যে না, ইউ আর ওকে টু গো উইথ ইন্টারভিউ, ঠিক আছে, এরকম ব্যাপারটা। জি ভাই, থ্যাংক ইউ। ওকে ভাই, তাহলে আমরা লাস্ট আমার একটা প্রশ্ন ছিল চলে ভাইয়া। যাব। জি প্লিজ, প্লিজ প্লিজ। ভাইয়া আমি অলরেডি ডাটা অ্যানালিসিস কোর্সের মধ্যে আছি আপনাদের এখন। এই ডাটা ইঞ্জিনিয়ারের জন্য ডাটা অ্যানালিসিস কোর্সটা কি আমার ওইটা কি কমপ্লিট করা কি করলে কি খুব হেল্পফুল হবে, নাকি আমি ডাটা ডাটা ইঞ্জিনিয়ারিং পজিশনে যদি সেজন্য যদি আমি করি কোর্সটা করি বা আগাই, তাহলে কি হতে পারে, নাকি ওইটা স্কিপ আচ্ছা, না করাটা বেটার হবে? না না, কেন আপনি স্কিপ করবেন? কেন আপনি স্কিপ করবেন? আপনি ডেটা অ্যানালিস্টের আপনি যে কাজটা শিখতেছেন সেটা তো আপনার জব অপরচুনিটি বাড়তেছে না? হ্যাঁ, মানে দুইটা জব রোল নিয়ে আমি অপরচুনিটি, আগাতে পারবো তখন। হ্যাঁ হ্যাঁ, বোধ মানে এটা তো সিমিলার ফিল্ড না, মানে আপনার কাজ আলাদা বাট ফিল্ড তো সিমিলার। কারণ ডেটা ইঞ্জিনিয়ার কি করতেছে, যেটা র ডাটাকে প্রসেস করে দিচ্ছে সেই ডাটাকে অ্যানালাইসিস করতেছে না ডেটা অ্যানালিস্ট, তাই না? তো আপনি জি যখন ভাই। ডেটা ইঞ্জিনিয়ারিং এর স্কিল গুলো আপনার মাঝে থাকবে, তার মানে আপনার এট দ্য সেম টাইম ডেটা অ্যানালিস্ট প্লাস জুনিয়র ডেটা ইঞ্জিনিয়ার দুই ধরনের জব করার পসিবিলিটি আপনার হাই। তো আপনার স্কোপ বাড়তেছে না, ও আচ্ছা, বুঝতে জব পারছি। অপরচুনিটি বাড়তেছে না আপনার। জি ভাইয়া, হ্যাঁ এখন কারণ বুঝতে কারণ পারছি। এখন তো বাংলাদেশে অনেক ডেটা অ্যানালিস্টের জব পোস্ট হইতেছে, ডেটা ইঞ্জিনিয়ারিং এর জব পোস্ট হইতেছে, তো আপনি দুই জায়গায় দুই ভাবে আপনি ইয়ে করতে, আর তো বোথ আর সিমিলার, সিমিলার আচ্ছা, ফিল্ড না, আপনি কেন স্কিপ করবেন? আমি যদি যদি একটু যদি একটু জিজ্ঞেস করতে চাই যে কত পার্সেন্ট ডিফারেন্টটা হতে পারে, মানে কত পার্সেন্ট যদি আমি হিসাব করি যে কত পার্সেন্ট বেশি ওইটাতে বেশি স্কিল লাগে, মোর দেন 20%, আর নাকি বেশি স্কিল ওইখানে লাগে ডাটা ইঞ্জিনিয়ারিং এর জন্য? না না, ডেটা ইঞ্জিনিয়াররা তো আপনার ড্যাশবোর্ড তৈরি করে না, তাই না? না না হ্যাঁ, তো তো এখানে তারা একই ফিল্ডে কাজ করতেছে, ডেটা নিয়ে কাজ করতেছে, ঠিক আছে। এর মানে তো এটা না যে ধরেন ডেটা অ্যানালিস্টের থেকে ডেটা ইঞ্জিনিয়ার আরো সিনিয়র, সিনিয়র না, অ্যাকচুয়ালি আসলে দুইটার কাজ আলাদা। হ্যাঁ, স্টেপ বাই একজন স্টেপ হচ্ছে, যেটা। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ, হয়তো আপনি র র ডাটাকে টান দিয়ে নিয়ে আসতেছে ডাটাবেজে, আপনি পরে ডাটাবেস থেকে টান দিয়ে নিয়ে আপনি অ্যানালাইসিস করতেছেন। তো মানে ব্যাপারগুলো হইতেছে কেমন, মানে ধরেন আমি একটু কাজটা আগায় দিলাম, আমার পর থেকে আবার আরেকজন শুরু করলো। তো আপনার যদি প্রিভিয়াস নলেজটাও থাকে তো এটা আপনার জব পাইতেও ভালো না? জব পাইতেও জি তো ভাই, ভালো, হ্যাঁ। কারণ ওই যে একটা কথা বলছি যে আপনি কোথায় কাজ করবেন এটা তো আপনি জানেন না, আপনার কি জানি না, হ্যাঁ। ডেস্টিনেশন কি ঠিক হয়েছে যে আমি এখানে কাজ করবো আর ওইখানে আমার এই কাজগুলো লাগে? এখন এমনও তো হতে পারে যে ডেটা অ্যানালিস্টে জব করবেন সেখানে আপনার হয়তো ইটিএলও লাগতেছে, লাগতেই হ্যাঁ, পারে। এটা অনেক স্টার্ট আপে সময় স্টার্ট আপ হইতে পারে, হ্যাঁ। স্টার্ট আপে কি হচ্ছে যে আপনার প্রতিটা কাজ করার জন্য লোক রেখে দিছে নাকি? না স্টার্ট আপে তো না, মাল্টিপল নলেজ লাগে। তো তখন আপনার এই ডেটা ইঞ্জিনিয়ারিং নলেজটা ডেটা অ্যানালিস্টের জবে হেল্প হবে। বুঝতে তো পারছি। আপনি কেন স্কিপ সেক্ষেত্রে বেটার করবেন? হয়, কারণ বোঝা যায় মানে অ্যাডভান্স স্টেপটা ধরা যায় যেটা কি হইতে পারে আগে থেকে, এটা হ্যাঁ প্রিডিক্ট করা যায়। অবশ্যই।
অবশ্যই আপনি যত ফিল্ড সম্পর্কে ভালো জানবেন অবশ্যই আপনার জব প্রবাবিলিটি বেশি, আপনার ফিল্ড বেশি, তাই না? থ্যাংক ইউ ভাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। তাহলে ভাই আমার একটা কোশ্চেন আমরা, ছিল সাকিব ভাই। আচ্ছা হ্যাঁ হ্যালো। প্লিজ ভাই। জি জি প্লিজ। হ্যাঁ ভাই, কোশ্চেনটা ছিল যে এটা ভাইয়া, যে সামনের যেহেতু একটা এআই যে একটা রেভলিউশন ঘটছে, অলরেডি চলতেছে, জি অথবা মানে বাংলাদেশে জিনিসটা ওইভাবে এখন আজ পড়ে না, বাট হচ্ছে যে যেহেতু এক চ্যাট জিপিটি পুরো বিশ্বের অবস্থা খারাপ করে দিছে, তার উপর বেস করে আরো অনেক মানে রিলেটেড আপনার ওপেন এআই বেস অনেক চলে আসছে, ভিডিও এডিটিং থেকে শুরু করে পাওয়ার পয়েন্ট এআই অনেক কিছু চলে আসছে। So, ভাইয়া ডাটা ইঞ্জিনিয়ারিংটা কি আমাদের যেহেতু একটা এআই এর একটা রেভলিউশন ঘটছে, বিপ্লব ঘটছে, অথবা সামনে সবগুলা ওয়েবসাইট ওয়েব 3 তে কনভার্ট হয়ে যাবে, ওয়েব 2 থেকে ওয়েব 3 তে। So, ভাইয়া এই ক্ষেত্রে ডাটা ইঞ্জিনিয়ারিং এর মানে এফেক্টটা কিরকম হবে, বা যদি আমরা ভাই ডাটা ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি ভাই কাজ করতে চাই জব সেক্টরে বা যে কোনো একটা আইটি সেক্টর বা আইটি ফিল্ডে, সেটা ভাই কি ধরনের রেভলিউশনারি আনতে পারে, এটা যদি একটু ভাই একটু কাইন্ডলি করতেন। কারণ ভাই বর্তমান সময়ে ভাই আমি একটু ছোট করে বলতেছি, আমি একটা স্টার্ট আপের সাথে জড়িত, মানে বাংলাদেশে আর কি। আপনার ফরেন বেসে তো অনেকে টেক বেস স্টার্ট আপ করতেছে, সেটা ডাটা রিলেটেড হোক বা যে কোনো একটা সার্চ বেস মডেল নিয়ে কাজ করতেছে। তো ডাটা ইঞ্জিনিয়ারিংটা ভাই এই ক্ষেত্রে মানে কোন ধরনের মানে ভাই এফেক্টটা ফেলতে পারে, যেটা এখনো বাংলাদেশে মানে ভাই এখনো ওইভাবে আসে না। যেমন ভাই যদি আমি বিশ্বের দিকে তাকাই দেখি যে ওনারা এখনো আহ প্রায় ডিসেন্ট্রালাইজ এবং ব্লক চেইন এবং হচ্ছে যে এই বেস নিয়ে অনেক বিভিন্ন ধরনের প্রোডাক্ট মানে বের করতেছে বা কাজ করতেছে, যেটা এখনো বাংলাদেশ মনে করেন ওইভাবে এখনো গ্রোই করেনি। সো যদি আমি ডাটা ইঞ্জিনিয়ারিং এর কথাটা বলতে চাই পুরো বিশ্বব্যাপী বা ফরেন বেস যদি আমি কথাটা বলতে চাই, এই ক্ষেত্রে এটা কতটুকু এফেক্ট ফেলবে, এটা একটু কাইন্ডলি ভাই একটু ডিসক্রাইব করলে I think আমার জন্য এটা একটু উপকার হইতো। আচ্ছা, ধরেন আপনার এআই যত ডেভেলপ হবে ডেটা ইঞ্জিনিয়ারিং এর ডিমান্ডও তত বাড়তে থাকবে। ঠিক আছে, কেন বাড়তে থাকবে জানেন? কারণ ধরেন যখন যত বেশি এআই ডেভেলপ হবে তার মানে সব কোম্পানি চাবে তাদের এআই বেসড কোনো প্রোডাক্ট তৈরি করতে, তাই না? আর যখন এআই বেসড প্রোডাক্ট তৈরি করতে যাবেন তখন কিন্তু আপনার ডেটা ইঞ্জিনিয়ারিং এর চাহিদাটা আরো বাড়বে। কেন বাড়বে? কারণ আপনি ওই যে সিআইসিডি কথাটা বলে আসছি প্রিভিয়াসলি। হ্যাঁ, তো এরকম আসলে অনেক স্টেপস আছে বা অনেক কিছু অটোমেটেড করার প্রয়োজন হবে। যে লাইভ ডেটা আসতেছে, আবার লাইভ ট্রেনিং হচ্ছে মডেল, আবার হচ্ছে যে আপনি লাইভ মানে প্রোডাকশন হচ্ছে, মানে সবকিছু যে লাইভ বা সবকিছু অটোমেটেড। তো মানে মানে ডেটা ছাড়া তো আর এআই তৈরি করা মানে এআই মডেল তৈরি করা সম্ভব না, তাই না? আর ডেটাটা আসবে কই থেকে, কোন রিসোর্স থেকে আসবে, বা কোন পাইপলাইন ফলো করে আসবে? তো এই কাজগুলো কে করবে? এই কাজগুলো তো ডেটা ইঞ্জিনিয়াররাই করবে, তাই না? আর একটা জিনিস ইম্পর্টেন্ট, সবাই আসলে কেন প্যানিক খায় আমি জানি না। এআই ডেভেলপ হওয়া মানে ভালো, আমাদের জন্য খারাপ না কিন্তু। কারণ কোনো কোম্পানি ভাই তাদের ডেটা কিন্তু অন্য কারোর সাথে শেয়ার করে না। এমন আমি অনেক কোম্পানি চিনি, অনেক বড় বড় কোম্পানি, অনেক ছোট ছোট কোম্পানি, তারা হচ্ছে যে কোনো প্রকার এপিআই ইউজ করে না, তারা নিজের স্ক্র্যাচ থেকে মেশিন লার্নিং মডেল তৈরি করতেছে। তার কারণ কি? ডেটা ইজ ইম্পর্টেন্ট। এমনকি ক্লাউডেও ডেটা রাখে না, ক্লাউডেও ডেটা রাখে না, এরকম অনেক বড় বড় কোম্পানি আছে। আমি যে কোম্পানি, তারাও রাখে না। আমি জিজ্ঞাসা করছিলাম যে কেন ক্লাউড ইউজ করা হয় না, বলছে না ওই আমরা কাউকে বিশ্বাস করি না। তার মানে কি? মানে আপনি শুধু এআই আসতেছে বলে আমরা অনেকে হচ্ছে যে আমরা অনেক চিন্তা করি, কিন্তু মানে এটা হচ্ছে সত্য কথা যে কোম্পানি তাদের ডেটা আসলে কারোর সাথে শেয়ার করবে না আর করতেও চায় না। তো দ্যাটস ওয়াই এআই যতই আসুক আর যাই করুক, এআই হয়তোবা এআই এর হেল্প নিয়ে হয়তোবা আপনি একটা ভালো কাজ করবেন, বা একটা কাজ হয়তো আগে খুব কষ্ট হইতো এখন হয়তো আরো ফাস্ট করবেন। কিন- কিন্তু এর মানে এটা না যে আপনি অটোমেটিক আপনার ডেটা মানে এআই পাইপলাইন তৈরি করবে, এআই সব কাজ করবে, এআই প্রসেস করবে, এআই আবার মডেল তৈরি করবে, এরকম মানে এমনটা হওয়ার সম্ভাবনা অনেক কম। বাট পজিটিভ দিক হইতেছে যত বেশি এআই ডেভেলপ করবে ডেটা ইঞ্জিনিয়ারিং এর ফিল্ডটাও আসলে ততটা ডেভেলপ করবে। এটা হচ্ছে যে মানে আমার থিঙ্কিং, আমি যতটুকু শাকিল ভাই, বুঝি। জাস্ট আপনার সাথে জাস্ট অ্যাড করতে চাই এখানে আসলে এক্স্যাক্টলি এরকমই। এখানে তো আসলে ডাটা পাইপলাইনিং বা ডাটা ইঞ্জিনিয়ারিং তো আসলে আহ, আপনার বিভিন্ন সোর্স সিস্টেম থেকে ডাটাটা ইন্টিগ্রেট হয়ে আসছে, তাই না? এখন আপনার এআই কে বা চ্যাট জিপিটি কে যদি আপনি ইনফরমেশন গুলো শেয়ার করেন, ও তো আর ওই জিনিসটাকে তো, সে হয়তো বা সে কোনো ক্লু দিবে, কোনো প্রোগ্রামিং দিবে, কিন্তু সে তো পুরো জিনিসটাকে অটোমেট করে দিতে পারবে না। তো অটোমেটের কাজটা কে করবে? অটোমেটের কাজটা তো আসলে ডাটা ইঞ্জিনিয়ারই করবে আলটিমেটলি, তাই না? আর আরেকটা জিনিস যেটা শাকিল ভাই আপনি বলছেন, এটা খুবই সিরিয়াস একটা ব্যাপার, যে প্রত্যেক কোম্পানির সেন্সিটিভ একটা ডাটা আছে, ঠিক আছে? এবং সেটা কমপ্লায়েন্স এর জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা কোম্পানিতে কিন্তু এই ধরনের ইয়াগুলো খুব স্ট্রিক্টলি ফলো করা হয়। যে এখন এই ধরনের সেন্সিটিভ ডাটা, এটা তো আসলে তারা মানে এটাকে যে ফ্লাশ করবে না, তাই না? তো এই রাইট। জন্যই হচ্ছে আসলে
এআই দিয়ে কখনো, এটা আসলে আপনি এক্স্যাক্টলি ঠিক বলছেন যে এখন একটা প্যানিক তৈরি হচ্ছে যে এআই দিয়ে সবকিছু রিপ্লেস হয়ে যাবে। ইটস নট ট্রু। এটা আসলে রং কনসেপ্ট। কারণ ডাটা তো পাওয়া লাগবে আগে, তাই না? এটা না রাইট। জি পাইলে ভাইয়া। মানুষ কিভাবে সেটা দিয়ে কাজ করবে বলেন? কিন্তু ডাটা তো কেউ দিবে না। আমি দিব আমার আমার কোম্পানির ডেটা, আমি কি শেয়ার করবো না কারোর সাথে ভাইয়া, শেয়ার করবো? আমি তো শেয়ার করবো না। সে তো অবশ্যই না। এই ক্ষেত্রে ভাইয়া যেমন আমি ভাইয়া যদি একটু আমি একটু আমার মানে আমার নিজস্ব কনসেপ্ট থেকে বলতেছি, সেটা হচ্ছে ভাইয়া আপনার যে ফরেন বেস ম্যাক্সিমাম এখন কোম্পানিগুলো দেখতেছি যে সাপ্লাই বেস সিস্টেমের জন্য ওনারা বিভিন্ন ধরনের পস সিস্টেম তৈরি করতেছে। পস সিস্টেমটা কি, এটা পুরোটা ট্রান্সপারেন্ট থাকবে এবং হচ্ছে যে আপনার সাপ্লাই চেনের অপেক্ষা অনেকটা কমায় নিয়ে আসবে। তো ওরা এটাকে মানে ওরা এই পস সিস্টেমটাকে পুরো ওয়ার্ল্ড ওয়াইড বা ওয়াইডলি ওরা জিনিসটাকে ইউজ করতেছে। তো এই ক্ষেত্রে ওদের সিস্টেম গুলো দেখতেছি যে ওরা মানে মোটামুটি মানে এই সকল ডাটা বেসেই মানে জিনিসগুলোকে মানে খুব ভালো লেভেলের ইউজ করতেছে। যেমন আপনার এগ্রিবি নামে একটা কোম্পানি আছে, এগ্রিবি ARI, সরি এগ্রিবি, হ্যাঁ এগ্রিবি নামক কয়েকটা কোম্পানি আছে যারা হচ্ছে যে পস সিস্টেম ইউজ করতেছে আপনার হচ্ছে যে এই সকল ডাটা রিলেটেড উপর বেস করে আর কি, মানে ট্রান্সপারেন্ট যে কনসেপ্ট আর কি, যেটা হয়তো পুরা ইউএসএ বা কানাডা বা আদার্স কান্ট্রি হয়েছে, এটা এখন আমাদের সাউথ ইস্ট এই কান্ট্রি যেটা আছে ইন্ডিয়া বা বাংলাদেশ বা পাকিস্তান, এটাতে এখনো ওইভাবে আসেনি। বাট এটা কি ভাই আপনি মনে করেন যে এটা সামনে এটাতে আসলে মানে আমরা এই জিনিসটাতে ট্রান্সপারেন্ট হওয়াতে আমরা ইচ্ছুক হবো, বা বাংলাদেশের ক্ষেত্রে এটা খুবই একটা ভালো লেভেলের জিনিসটা ইনপুট হইতে পারবে? কারণ বড় ধরনের যে আমাদের বাংলাদেশে যে দেখি যে একটা সিন্ডিকেট বা যেটা দালাল বা ব্রোকার যেটা মধ্যপন্থা থাকে, যেটার কারণে হয়তো বা পণ্যের দাম হাই হয়ে যায় বা ইনফ্লেশনটা হাই হয়ে যায়, তো সেক্ষেত্রে কি এই কনসেপ্ট গুলো কি ভাইয়া মানে আপনার রিজনেবল হবে কিনা বাংলাদেশে, বা আদৌ কি এটা অ্যাপ্লিকেবল হবে কিনা, যদি আপনি একটু আচ্ছা আপনার ভাই, ওপিনিয়নটা এটা জানাতেন। হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে 2024 সাল, বুঝছেন? 2024 সালে এসে কেউ শুধু বাংলাদেশ নিয়ে ভাবে না। 2024 সালে আপনাকে ভাবতে হবে ওয়ার্ল্ড ওয়াইড কি হইতেছে। কারণ আপনি আপনি কি হচ্ছে সারা জীবন বাংলাদেশে থাকবেন এমনটা? বিষয়টা এরকম ভাবার কিছু নাই আমার মতে। আপনি যেখানে অপরচুনিটি পাবেন আপনি সেখানেই জব করতে পারেন, সেটা রিমোটলি হোক বা আপনার ফিজিক্যালি গিয়া হোক, যেখানে অপরচুনিটি পাবেন। তো ডেটা ফিল্ডটা এমন একটা ফিল্ড হয়ে গেছে এখন যে আপনি বাংলাদেশে বসে জার্মানিতে জব করতে পারেন, বা বাংলাদেশে বসে ইউএসএ জব করতে পারেন, অথবা আপনি জব অফার নিয়ে আপনি সরাসরি চলে আসতে পারেন। তো বাংলাদেশে কি হইতেছে না হইতেছে এটা নিয়ে আমার আমার কোনো হেডেক নাই। ওকে, ওকে, ধন্যবাদ ভাই।